আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লায়ন তাসমা গিয়ার স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্স আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ফারজানা ইয়াসমিন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা পিডিএফ পেয়েছিলেন কিনা? লাস্ট ক্লাসে আমরা যেটা ক্লাস করছিলাম, প্যাথোলজি ক্লাসে পিডিএফ পাইছিলেন আপনারা সবাই? আমি কথা বলতে যে ভুলে গেছিলাম, জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসের মধ্যে কিছুক্ষণের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর আজকে আমাদের ক্লাস অনেক একটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে আমরা আজকে ফিজিওলজি 5 ক্লাসে সিবিএস সিস্টেম নিয়ে আজকে কথাবার্তা বলবো। এটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এখান থেকে এফসিবিএস, রেসিডেন্সি, বিসিএস সব জায়গায় কোশ্চেন আসবে। কোথা থেকে কোশ্চেন গুলো আসবে আমি সব দেখাই দেবো। আর আজকে আমাদের অলরেডি ক্লাস আছে, আমাদের জেনারেল স্যারের ক্লাস আছে সন্ধ্যা 7টার সময়, এই জন্য আমরা একটু দ্রুত যাব। তো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি, নামাজে ব্রেক আসবে আমাদের। আমরা 5:50, হ্যাঁ 5:50-এ নামাজে ব্রেকে যাবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে ক্লাসটা, লাস্ট ক্লাসে আমরা কার্ডিয়াক সাইকেল নিয়ে আমরা পড়ছিলাম। এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসিজি পার্ট নিয়ে। আজকে যে ইসিজি পার্ট নিয়ে যেটা ক্লাস হবে, লাস্ট 39 বিসিএস এ ইসিজি থেকে কোনো কোশ্চেন ওইভাবে করা হয়নি। তো সারা যদি ইসিজি থেকে কোশ্চেন করে, 3 প্যাটার্নে কোশ্চেন করতে পারে। নাম্বার 1 হচ্ছে যে কার্ডিয়াক সাইকেল এবং কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জের কারণে ইসিজি কি কি ধরনের আমরা ওয়েবগুলো পাই, যেমন পি ওয়েব, কিউআরএস কমপ্লেক্স, এইগুলো সম্পর্কে একটু এখান থেকে কোশ্চেন করতে পারে। সেকেন্ড যেটা করতে পারে যে পি ওয়েব, কিউআরএস কমপ্লেক্স, এস ওয়েব, টি ওয়েব, যেগুলো আমরা দেখি সচরাচর, এইগুলো কখন আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে এই ওয়েবগুলো যদি অ্যাবনর্মালিটি হয়, কোন কোন ডিজিজের ক্ষেত্রে অ্যাবনর্মালিটি হবে, তার সেই ফাইন্ডিংস কি হতে পারে এইটা। এবং লাস্ট ওয়ান যেটা দিতে পারে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে কোনো একটা ডিজিজ দিতে পারে, যেমন ওল্ড এমআই, অ্যাকিউট এমআই, অ্যাকিউট পেরিকার্ডাইটিস, ডিফারেন্ট টাইপস ডিজিজ, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, এই সকল ডিজিজের ক্ষেত্রে কি ধরনের চেঞ্জ হতে পারে। এই সকল ক্ষেত্রে ইসিজি আমরা ফাইন্ডিংস কি পেতে পারি, সর্বোচ্চ এই লেভেলে কোশ্চেন করতে পারে, এর বাইরে ইনশাল্লাহ ইসিজি কোনো কোশ্চেন থাকবে না। এবং তারপরেও আমি চেষ্টা করছি আজকে আমাদের যে ইসিজি যে ক্লাসটা হবে, সেই টোটাল ইসিজি ক্লাসটা যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে আমাদের ডেভিডসন পার্ট থেকে, ডেভিডসন 23rd এডিশন, আর গাইটন 12 এডিশন, 13 এডিশন, গ্যানন 26 এডিশন, আর আমাদের এবিএম আব্দুল্লাহ স্যারের ইসিজি 4th এডিশন। এখান থেকে মোটামুটি এগুলো করা হয়েছে। তাহলে আমরা একটু দ্রুত যাই। আপনারা সবাই আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা, স্লাইড ক্লিয়ার কিনা? স্লাইড কি ক্লিয়ার? সবাই স্লাইড ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় সাইড গুলো আপনার দেবেন, আরেকটা স্লাইড আছে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু দ্রুত যাব। এইগুলো আপনারা জানেন, যেগুলো জানেন সেইগুলো নিয়ে এত বেশি কথা বলবো না, শুধু যেগুলো একটু বোঝার সেখানে বলবো। তাহলে ইসিজি সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা গ্রাফিক রেকর্ডিং করি আমরা কোথায় একটা বডি, একটা হিউম্যান পেশেন্টের পরে করে থাকি। বডি অফ দ্য ইলেকট্রিক্যাল চেঞ্জ, এখন এখানে কি কি ধরনের ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, কোন সময় ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, যখন কার্ডিয়াক সাইকেল চেঞ্জ হতে থাকবে। আমরা জানি অলরেডি আমরা করছি অ্যাট্রিয়াল সিস্টল, ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টল। এটা চেঞ্জ হওয়ার সাথে 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 অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হওয়ার সাথে আমরা এগুলো তখন রেকর্ডিং করি। কিভাবে করি? তার ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের আমরা ইলেকট্রোড মানে লিড বলি, চেস্ট লিড বলি, ইউনিপোলার লিড, বাইপোলার লিড, এইগুলো ব্যবহার করার পরে আমরা একটা কাগজে দেখতে পারি, সেইটাকে আমরা অ্যাজ এ হোল বলছি ইসিজি বা ইকো ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, তাহলে এবার দেখি এখানে কি কি আছে। তাহলে ক্লাসিফিকেশন ইসিজি লিড, একটা লিম লিডস আর একটা চেস্ট লিড। লিম লিডস কে আমরা দুইটা ভাগে ভাগ করি, ইউনিপোলার লিম লিডস, বাইপোলার লিডস। তাই ইউনিপোলার লিম লিডসে আমরা এভিআর, এভিএল এবং এভিএফ এই তিনটা ভাগে ভাগ করি। এগুলো সব ফিগার আমি দেখাবো। বাইপোলার লিম লিডসে আমরা লিম লিডস যেটা বলছি এটা হচ্ছে বাইপোলার, যেটা লিড 1 2 3 বলে থাকি আমরা সাধারণত, এইটা বলে থাকি লিড 1 2 3। আর চেস্ট লিডকে আমরা 6টা ভাগে ভাগ করি, V1, V2, V3, 4, 5 and 6। দিস ইজ দ্য ওভারঅল। সবচেয়ে মজার ব্যাপার কি, এই কোশ্চেন যে আমি যখন 38 বিসিএস এর রিটেনে পরীক্ষা দিতে যাই মেডিকেল পার্টে, তো মেডিকেল পার্টে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ ইসিজি, ডেসক্রিপশন অফ ইসিজি, এটা ফার্স্ট কোশ্চেন ছিল। মানে এটা আপনাদের যেমন প্রিলি যেমন ইম্পর্টেন্ট, তেমনি মানে যখন এখন পরীক্ষার জন্য যারা কেউ জেনারেল রিটেন দিয়ে থাকেন মেডিকেল সায়েন্সে, তাদেরও এই কোশ্চেন ইম্পর্টেন্ট, কারণ আমার 38-এ ফার্স্ট কোশ্চেন ছিল এটা। ডিফাইন
ইসিজি দেন ক্লাসিফিকেশন অফ ইসিজি। সো যার কোনো একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে সেটা, আমরা ইসিজি এটা নিয়ে আসছে গ্যানন 26 এডিশন থেকে। তো এটা আমরা দেখছি যে অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ কিভাবে হয়, যেখানে আমাদের সুপিরিয়র ভয়ানক হবে এসএ নোড, যে রাইট এট্রিয়াম, দেন এভি নোড, বান্ডেল অফ হিচ, দেন আমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, আর নিচে আসছে মডারেটর ব্যান্ড, দিস মডারেটর ব্যান্ড, and then ventricular part, then ventricular septum, and the overall these are left bundle branch block। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল যেভাবে চেঞ্জ হয়। আর এই যে এইগুলোকে আমরা বলছি পার্কিনজি ফাইবার। ওকে, পার্কিনজি ফাইবার। এইটা হচ্ছে, এটাও জ্ঞান থেকে নিয়ে। তাই এটা দেখেন আমরা কোথায় কোথায় লিপ গুলো আমরা বসায় থাকি, আমরা যদি কখনো ইসিজি করতে দেখেন তখন এগুলো দেখতে পাবেন। তাই এখানে দেখেন এইটা হচ্ছে এভিআর, এভিএল এবং এভিএফ, অলরেডি আমরা যেটা অলরেডি বলে ফেলছি। এবং এইটা দেখেন বাকিগুলো চেস্ট লিড V1 V2 V3 4 5 6, যেটা আমরা চেস্ট লিড বলে আসছি। এটা হচ্ছে ইউনিপোলার লিম লিডস, আর এটা হচ্ছে আমাদের চেস্ট লিড। এখন আপনারা দেখেন যে এই লিড গুলো যদি আমরা নর্মালে দেখি, সেখানে যে ইসিজির নর্মাল যে ফাইন্ডিংস গুলো হবে সেটার ফিগার। এটা হচ্ছে আমরা দেখেন লিড ওয়ানে ফিগারটা এরকম দেখতে হবে। এভিআর যেটা আছে, এভিআর এর ক্ষেত্রে আমরা পাবো যে এক্সিসের ডেভিয়েশন, কারণ এটা দেখতে উল্টা মনে হবে নর্মাল থেকে। দেন এভিএল যেটা আমরা সচরাচর দেখে থাকি, এভিএল। আর এটা হচ্ছে এভিএফ। আর এটা হচ্ছে আমাদের লিড টু এবং লিড থ্রি। বিভিন্ন ডিজিজ আমরা ডিজিজ ডায়াগনোসিস করাতে যেন মাইগ্রেন ইনফেকশন এখন ইনফিরিয়ার স্পেশালি, সেক্ষেত্রে আমরা লিড টু কে ইউজ করে থাকি। এছাড়া হচ্ছে V1 V2 V3 4 5 6, এইগুলো হচ্ছে নর্মাল চেস্ট লিডে ইসিজি দেখতে এইভাবে লাগে। আমি আর বেশি ব্যাখ্যার মধ্যে যাব না, জাস্ট একটু দেখলে বুঝতে পারেন আপনারা। ক্লাস কি এইভাবে ফাস্ট করে যাব না আরো স্লো হবে, একটু বলেন আমাকে, না হলে শেষ করতে পারবো না। এইভাবে যাব? ডক্টর সুমাইয়া, ডক্টর ফারজানা, ডক্টর তামান্না, আপনারা কি বলেন? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইভাবে কন্টিনিউ করছি। তাহলে এইবার দেখেন হচ্ছে আমরা যখন একটা ইসিজি যখন যেটা দেখতে পাই, আসলে ইসিজির সময় হার্টে কি অবস্থা থাকে আমরা জাস্ট ইসিজি দেখি, কারণ হার্টে কি অবস্থা থাকে এটা যায় না। এই ফিগারটা হচ্ছে সেটা, যেমন অ্যাট্রিয়াল ডিপোলারেশন, ভেন্টিকুলার ডিপোলারেশন, ভেন্টিকুলার রিপোলারেশন, এই তিনটা ক্ষেত্রে সময় হার্টের কেমন থাকে। দেখেন এটা যখন আমাদের ভেন্টিকুলার অ্যাট্রিয়াল ডিপোলারেশন স্টার্ট হয়েছে, জাস্ট বিগান হয়েছে এসএ নোড থেকে, একটা আপনার এসএ নোড থেকে ইম্পালস জেনারেশন হয়েছে, দেখেন জাস্ট শুরু হয়েছে। তখন দেখেন আমরা ওই টাইমটা থেকে ইসিজিতে জাস্ট পি ওয়েভটা শুরু হবে, কমপ্লিট না। দেন যখন অ্যাট্রিয়াল ডিপোলেশন কমপ্লিট হয়ে গেছে, দেখেন টোটালটা কমপ্লিট হয়ে এসএ নোড থেকে এভি নোডে চলে আসছে ইম্পালসটা, যখন এখানে চলে আসে তখন আমরা দেন কমপ্লিট পি ওয়েভ। এই জন্য অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের ক্ষেত্রে আমরা পি ওয়েভটা পেয়ে থাকি। দেন এইবার দেখেন ভেন্টিকুলার ডিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে, ভেন্টিকুলার ডিওভের জন্য আমাদের কিউ ওয়েভের নিচে চলে আসছে যখন স্টার্ট হচ্ছে, কারণ এটা এই দেখেন এখান থেকে আমাদের এভি নোডে আসছে, দেন নিচের দিকে বান্ডেল অফ হিচ থেকে নিচের দিকে নামছে। যখন নামা এবার শুরু হয়েছে তখন দেখেন জাস্ট কিউ, যে ওয়েভটা আছে কিউ থেকে আরের দিকে শুরু হয়েছে, এবং হোল যখন ডিপোলারাইজেশন হয়ে গেছে ভেন্টিকুলার পার্টে কমপ্লিট যখন পার্ট হয়েছে, দেখেন কিউ আর এস যে কমপ্লেক্স আমরা যেটা বলছি সেটা কমপ্লিট হয়েছে, তখন হার্ট এই অবস্থার মধ্যে থাকে অ্যাকশন পটেনশিয়াল। এবং যখন অলরেডি সম্পূর্ণ কমপ্লিট হয়ে পার্কিনজি ফাইবার মধ্যে চলে গেছে, অলরেডি আমি একটু আগে দেখাইছি, তখন আমাদের দেখেন এই যে ওয়েভটা চলে আসছে, এটা হচ্ছে পি, এটা কিউ আর এস কমপ্লেক্স, and this is the টি ওয়েভ, যেটা আমরা বলছি ভেন্টিকুলার রিপোলারাইজেশন। দিস ইজ দ্য টি ওয়েভ, এই জন্য এটা ভেন্টিকুলার রিপোলারাইজেশন। ওকে, জাস্ট একদম খুব শর্টে আমরা যাতে বুঝতে পারি, দেখলাম দিস ইজ দ্য বেস্ট ফিগার ফর রিয়েলাইজেশন ইন হোয়াট হ্যাপেন ইন কেস অফ ইসিজি অ্যান্ড দ্য হার্ট। এটা হচ্ছে গ্যালন থেকে নেওয়া। এটা হচ্ছে দেখেন এইবারটা জাস্ট ওইটাকে নিয়ে আসছি, যে এটা হচ্ছে আমাদের টোটাল একটা ইসিজি, নর্মাল একটা ইসিজি। তো এই ইসিজি ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েভ দেখে থাকি, একটা হচ্ছে পি ওয়েভ, এটা কিউ আর এস, টি ওয়েভ এবং ই ওয়েভ, এগুলো আপনার সবই জানেন, আমি এত ব্যাখ্যার মধ্যে যাব না। পি ওয়েভ আমরা অলরেডি দেখছি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে থাকে, দিস ইজ দ্য পি ওয়েভ। তাহলে এখানে দেখেন বিভিন্ন আমাদের শুধুমাত্র সেগমেন্ট গুলো বোঝার জন্য এখানে নিয়ে আসছি। দেখেন অ্যাপিয়ারেন্স অফ জাস্ট বিগান অফ দ্য পি ওয়েভ টু দ্য এন্ড, another one is the beginning of the QRS complex, এই দুইটা ডিসটেন্সে যেটা বলছি সেটাকে বলি আমরা পিআর ইন্টারভেল।
আর এই অংশটুকু বলি তাহলে এন্ড অফ দ্য পি ওয়েভ এন্ড বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, এটাকে বলি আমরা পিআর সেগমেন্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট লাগে না, আমাদের দরকার হয় পিআর ইন্টারভেল। তারপরে দেখেন এইটা যেটা আছে কিউআরএস, এই পর্যন্ত যেটা আছে এটা বলছি আমরা কিউআরএস, এটা কিউআরএস। আর দিস ইজ দ্য টি ওয়েভ, বিগিনিং এন্ড এন্ড, দিস আর টি ওয়েভ। তাহলে এসটি সেগমেন্ট কোনটা বলি, এই যে এন্ড অফ দ্য এস ওয়েভ, মানে দ্যাট মিনস এন্ড অফ দ্য কিউআরএস এন্ড বিগিনিং অফ দ্য টি ওয়েভ, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে আমরা বলেছি এসটি সেগমেন্ট। এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখতে পাবো। এটা নিয়ে আমরা কার্ডিয়াক, বিশেষ করে এমআই গুলো আমরা ডায়াগনোসিস করে থাকি। এবং এই ওয়েভটা আরেকটা ইম্পর্টেন্স আছে, এটা আমরা সাধারণত বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে পেয়ে থাকি, স্পেশালি যেটা আমার দরকার হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে। দ্য মোস্ট কমনেস্ট ফিচার্স অফ ই ওয়েভ, মানে টি ওয়েভের পরে যদি আরেকটা এরকম ওয়েভ থাকে, খুব ক্লোজে যদি থাকে, সেটাকে আমরা ই ওয়েভ বলে থাকি। আর আনাদার ওয়ান হচ্ছে কিউটি ইন্টারভেল, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি, যেমন হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রে দেখে থাকি অনেক সময়। তো এই কিউটি ইন্টারভেলটা কোথায় দেখেন, বিগিনিং অফ দ্য কিউআরএস অ্যান্ড এন্ড অফ দ্য টি ওয়েভ, এই পর্যন্ত যে ডিস্টেন্সে থাকে এটাকে আমরা বলি কিউআরএস। দ্যাট মিনস কিউটি ইন্টারভেল, এক কথায় কিউটি ইন্টারভেল বলে থাকি। এগুলো আপনার ছবি দেখলে বুঝবেন, আমি একটু বলে দিচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই এখন যে ছবিটা দেখছেন এটা নিয়েছে আমি হচ্ছে গাইটন 12 এডিশন থেকে, 12 এডিশন থেকে এটা নিয়ে। তা এখানে এইবার দেখেন বিভিন্ন টাইমিং দেওয়া আছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল, যেটা অলরেডি ব্যাখ্যা করছি আমরা। দিস দ্য পি ওয়েভ অ্যাবসেন্ট ডিউরিং দ্য অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন, এবং দিস ইজ দ্য কিউ আর এস, এবং এই পর্যন্ত এন্ড অফ দ্য টি অফ দিস ভেন্ট্রিকল। তার মানে টোটাল যে ভেন্ট্রিকল ডিপোলাইজেশন এন্ড রিপোলাইজেশন, তো কিউআরএস যেটা ভেন্ট্রিকুলার ডিপোলাইজেশন এন্ড টি ওয়েভ ইজ দ্য ভেন্ট্রিকুলার রিপোলাইজেশন। আর আর ইন্টারভেলটা কোনটা আমরা তাহলে বলছি, দ্য বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স যে আর ওয়েভ থেকে অ্যানাদার আর ওয়েভ, এটাকে বলছি আর আর ইন্টারভেল। আর এটা অলরেডি আমরা আলোচনা করছি এসটি সেগমেন্ট, দিস দ্য কিউটি ইন্টারভেল অলরেডি আমরা আলোচনা করছি। এবং পি আর ইন্টারভেল যেটা দেখেন টাইমিং দিয়েছে 0.1 সেকেন্ড, 0.16 সেকেন্ড, এগুলো ইম্পর্টেন্ট। এটা খুব অনেক যদি রেসিডেন্সি এফসিবিএস রেসিডেন্সি থেকে এইসব যা কোশ্চেন করে থাকে এই ডিউরেশন থেকে, বিসিএস এই কোশ্চেন ধরনের দেবে না। এবার দেখেন এটা, এখানে হচ্ছে V1 V2 থেকে V6 পর্যন্ত ইসিজিতে আমরা এক একটা ওয়েভ কিভাবে দেখতে পারবো। এটাকে দেখতে, এটা এক্সিসের কারণে চেঞ্জের কারণে এটা V1টা একটু রাইট সাইডে থাকে আর বাকিগুলো লেফট সাইডের দিকে থাকে। দ্যাটস ওয়াই এই লিডগুলো দেখতে এমন লাগে। এটা এটা হচ্ছে দেখেন এভিআর, এভিএল এবং এভিএফ, এগুলো দেখতে কেমন লাগে। আমি এগুলো নিয়ে আসছি, এগুলো সব গাইডলাইন 12 এবং 13 এডিশন থেকে নিয়ে। এটা এভিআর এর ক্ষেত্রে এটা উল্টা দিকে আসে, আর দেন এভিএল এবং এভিএফ এর ক্ষেত্রে এটা আসে। জাস্ট একটুক একটুক জানলেই হবে। এই এই ছবিটা নেওয়া হয়েছে ডেভিডসন 23rd এডিশন থেকে। ছবির দিকে খেয়াল করেন, এই ছবিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এত সময় যে ছবিগুলো দেখাইছে, কিন্তু কোশ্চেন যদি ইসিজি থেকে, নর্মাল ইসিজি ডায়াগ্রাম থেকে কোশ্চেন করে, তাহলে এই ছবির থেকে কোশ্চেনটা করবে ইনশাআল্লাহ। এই ছবিটা ইনফিনিটি, ইনফিনিটি স্টার। যদি জিজ্ঞেস করে যে কোন ওয়েভের ক্ষেত্রে কি আসে, দেখেন লেখা আছে পি ওয়েভ ফর দ্য অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন, এবং পি ওয়েভ যে লেন্থ দেখেন 0.12 সেকেন্ড, এবং দেখেন পি আর ইন্টারভেলটা অলরেডি দিয়ে দিছে, এটা 0.20 সেকেন্ড। যদি ডেভিডসন থেকে কোশ্চেন যদি করা হয়, তাহলে তারা সারা এটা ধরবে 0.2 সেকেন্ড। ওকে, দেন তারপরে দেখেন এইটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, দিস ইজ দ্য কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস indicates the ventricular depolarization. The another one is a T wave, ventricular repolarization, T wave for the ventricular repolarization. And QT interval already আমরা ডিসকাস করছি 0.42 সেকেন্ড, আর পিআর অলরেডি ডিসকাস। বেশিরভাগ অনেক সময় কোশ্চেন করে কিউআরএস এর ডিউরেশনটা, এই কিউআরএস এর ডিউরেশনটা বেশি করে 0.10 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ডেভিডসনের পার্ট। এখন আমি যেখানে ব্যাখ্যাতে যাব, সেই ব্যাখ্যাগুলো হচ্ছে যে এই প্রত্যেকটা ওয়েবে চেঞ্জ হলে কোথা থেকে আসবে। তাহলে প্রথমে আমরা যে ডায়াগ্রাম দেখলাম, এইগুলো হচ্ছে যদি কোশ্চেন গুলো ফিগারের থেকে করে, সেক্ষেত্রে সারা ওইগুলো থেকে করবে, কারণ ওখানে সব গাইটন, গ্যানন এবং ডেভিডসন দেয়া। এখন আমরা একটু বেসিক্যালি জানবো। তাহলে দেখেন পি ওয়েভ আসলে কি করে, দ্য ফার্স্ট ফার্স্ট আপওয়ার্ড যে ডিফ্লেকশন, এটা আমরা দেখে আসছি, স্মল এবং কনস্ট্যান্ট একটা ওয়েভ থাকে, এবং ডিউরেশন হচ্ছে পয়েন্টের থেকে 0.1 সেকেন্ড। পি ওয়েভ, যে ফার্স্ট আপওয়ার্ড যে ডিফ্লেকশনটা যেটা থাকে।
এটা সিগনিফিকেন্সটা আমরা একটু দেখি। তাহলে এখানে মেইন যেটা সিগনিফিকেন্স, যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, নাম্বার ওয়ান অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আমরা বলে ফেলছি, এবং এসি নোটস অ্যাক্টস প্রপারলি। তার মানে পি ওয়েভ যদি আপনি যদি দেখতে পান ওখানে যে থাকে, তার মানে এসি নোডের ফাংশনটা প্রপারলি আছে, এবং দ্যাট ইজ নট ডিফেক্ট ইন কন্ডাকশন, তার মানে কন্ডাকশনের কোনো ধরনের প্রবলেম নয়। এটা হচ্ছে আমাদের পি ওয়েভ। দেন কিউ ওয়েভটা ফার্স্ট ডাউনওয়ার্ড, তাহলে ওইটা ছিল ফার্স্ট আপওয়ার্ড যেটা ছিল আমাদের পি ওয়েভ, আর ফার্স্ট ডাউনওয়ার্ড যে ডিফ্লেকশন থাকবে সেটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ। ফার্স্ট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন থাকা মানে কিউ ওয়েভ। আমরা ইসিজি যেটা পড়ছি একদম সহজভাবে, মানে এটা জাস্ট আমাদের পরীক্ষার জন্য জানা, কিন্তু আরো যদি জানতে চান বা কার্ডিওলজিতে যারা ক্যারিয়ার করতে চান তারা আরো ডিটেলস পড়তে পারেন। তবে এখন যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে বেসমেন্ট বলতে পারেন, এগুলো না জানলে ইসিজি আসলে কিছুই জানা থাকে না। তাহলে এখন দেখি কিউ ওয়েভের আসে ইম্পর্টেন্স কি। এটা হচ্ছে লেফট টু রাইট সেপ্টাল ডিপোলারাইজেশন, যেটা অলরেডি আমরা ফিগারে দেখে আসছি। দেন অ্যাবসেন্ট ইন ইনফ্যান্টস সাফারিং ফ্রম কনজেনিটাল প্যাটার্নস অফ দ্য সেপ্টাম। তার মানে দেখেন ইনফ্যান্টসে যদি পি ওয়েভ যদি কিউ ওয়েভ যদি আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কি হতে পারে, ওই বাচ্চার কনজেনিটাল প্যাটার্নস অফ সেপ্টাম, তাহলে অ্যাট্রিয়াল সেপ্টাম ভেন্ট্রিকুলার সেপ্টাম সামথিং প্রবলেম। দেন প্রমিনেন্ট কি ওয়েভ ইন্ডিকেটস দ্য ওল্ড ফ্র্যাকশন, এইটাকে মার্ক করেন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ডিজিজ একটা ডিজিজই ডায়াগনোস করি, সেটা হচ্ছে ওল্ড ইনফ্রাকশনের ক্ষেত্রে জাস্ট এই কি ওয়েভটা আমরা আমরা যখন লাস্টে আছে ক্লাসের মধ্যে এটা দেখতে পাবো যে কি ওয়েভের ইসিজি কেমন লাগবে ওখানে, এবং প্রমিনেন্ট কি ওয়েভটা কেমন থেকে দেখতে পাবো। জাস্ট কি ওয়েভ দেখে আমরা তার যে আরো 1 মাস বা 2 মাস আগে ইনফ্রাকশনও হয়ে গেছে বা ওল্ড ইনফ্রাকশনের মধ্যে পেশেন্টটা আছে, সেক্ষেত্রে আমরা এই কিউ ওয়েভ দেখে বুঝতে পারি, এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখে। তারপরে দেখেন আর ওয়েভ। আর ওয়েভটা দেখেন আপওয়ার্ড ডিফ্লেকশন, মানে উপরের দিকে যেটা হবে, অর্থাৎ পি কিউ আর আর যে উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। মোস্ট কনস্ট্যান্ট কনসপিকিয়াস মানে হচ্ছে যেটা আপনি ইজিলি ভিজিবল সহজে দেখা যায়, এই ওয়েভটা সহজে দেখতে পাবেন, যেটা টলেস্ট অ্যাম্পলিটিউড যার বিস্তারটা অনেক লম্বা থাকবে উপরের দিকে থাকবে, সেটা হচ্ছে আর ওয়েভ। এখানে ছবিগুলো আনিনি কারণ আমরা অলরেডি ছবিগুলো প্রথমে দেখছি, এই জন্য ব্যাখ্যা করি না। আপনাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিগনিফিকেন্স গুলো, এখানে সিগনিফিকেন্স গুলো ভালো করে পড়বেন। তো একটা হচ্ছে এটা কি করে, সে এপিক্যাল লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার এপিক্যাল পার্টে ডিপোলারাইজেশন স্টার্ট এনি অ্যাবনর্মাল কন্ডিশন অফ ভেন্ট্রিকলস কজ, তার মানে এইটা চেঞ্জ হবে কখন, অল্টারেশন অফ শেপ সাইজ ডিউরেশন অফ আর ওয়েভ চেঞ্জ হবে যদি কোনো ধরনের ভেন্ট্রিকুলার কোন কন্ডিশনে অ্যাবনর্মালিটি সে যদি পায়। এটা আমরা যখন ক্লাসের মধ্যেই দেখতে পাবো অনেকগুলো পার্টের ডিজিজ ডায়াগনোস ক্ষেত্রে। এবার দেখেন এস ওয়েভ, আর ওয়েভের পরে যে ওয়েভটা থাকছে ডাউনার যেটা ডিপ্লেকশন হবে সেটাকে আমরা বলবো এস ওয়েভ। ডাউনার ডিপ্লেকশন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এস ওয়েভ। তাহলে এস ওয়েভ ইম্পর্টেন্সটা কি, বেজাল পোস্টেরিয়র বেজাল লেফট ভেন্ট্রিকুলার ডিপ্রেশন হয়ে থাকে এই স্ট্রোকটার কারণে, এবং আমরা যেটা দেখি বান্ডেল ব্রাঞ্চ ব্লক, হার্টে যে বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা হয় এইটার সাথে এস ওয়েভ রিলেটেড, এবং ডিউরেশন গুলো প্রলংড হয়ে যাবে যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি হয়, তাহলে হার্টের এই এস ওয়েভটা ডিউরেশনটা প্রলংড হয়ে যাবে। এবার দেখেন কিউআরএস, কিউআরএস এর ক্ষেত্রে দেখেন ডিউরেশনটা দেখেন 0.08 থেকে 0.10 সেকেন্ড। এই কিউআরএস এর ডিউরেশন আগে বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্সটা কি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এটা আমরা অলরেডি যখন কার্ডিয়াক সাইকেলে পড়ছিলাম তখন আমরা অলরেডি ওই সময় কোএক্সিস্ট দেখছিলাম, যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সময় অ্যাটলিস্ট সেম টাইমে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যখন হয়েছে, যার কারণে এই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা আমরা এখানে আর দেখতে পাই না, এই জন্য আমরা এই কিউআরএস এর মধ্যে মেইনলি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকে শো করে থাকি। তারপরে দেখেন টি ওয়েভ, তাহলে টি ওয়েভটা কি, যখন আমাদের কিউ আর এস যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যে আরেকটা ওয়েভ আমরা যেটা দেখতে পাবো সেটাকে আমরা বলছি টি ওয়েভ। তাহলে টি ওয়েভ আসলে কি ঘটে থাকে, সেখানে রিপোলাইজেশন অফ দ্য ওয়েভ অফ দ্য ভেন্ট্রিকলস, তার মানে ভেন্ট্রিকুলার রিপোলাইজেশন শুধুমাত্র টি ওয়েভে হয়ে থাকে, এবং এটা কি আমাদেরকে আপওয়ার্ড ডিপ্লেশন, মানে এটা উপরে যখন আসবে পরে যে লাস্ট যে ওয়েভটা পি ওয়েভের মতো দেখতে একটু উপরের দিকে পজিটিভ ডিফ্লেকশন, তাতে আপওয়ার্ড ডিফ্লেকশন থাকে, সেটাকে আমরা বলছি টি ওয়েভ, এবং ডিউরেশন হচ্ছে 0.13 সেকেন্ড।
সিগনিফিকেন্সটা একটু দেখি, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলাইজেশন। ভেন্ট্রিকুলার রিপোলাইজেশন ইনভার্স টি ওয়েভ, মানে নিচের দিকে যদি যায়, এটা কি আমাদের শান্ত টি ওয়েভটা যেমন থাকে সেটা হচ্ছে এরকম, যে এরকম থাকে, তাই তো? কিন্তু এটা যদি এইভাবে হয়, অর্থাৎ নিচের দিকে যায়, নিচের দিকে যদি যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওইটা আমরাকে বলছি ইনভার্স টি ওয়েভ, ওটাকে বলছি আমরা ইনভার্স টি ওয়েভ। এবং ইনভার্স টি ওয়েভ যেটা থাকে সেটা এমআই, এটা ইন্ডিকেটস কি করে, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। আর হাইপারক্যালিমিয়া ক্ষেত্রে টি ওয়েভটা কি থাকবে, ভেরি টল, স্ল্যান্ডেড, একদম স্লিম, চিকন, লম্বা এবং পিক থাকবে। সেটা কেমন থাকবে, পিক থাকবে। আমরা এই শুধু হাইপার ক্যালেমিয়া নিয়ে আজকের ক্লাসে অনেকগুলো আমরা ইসিজি দেখতে পাবো, তাও আমি একটু দেখাই দিই, এরকম থাকবে, ঠিক আছে? যখন এই ওয়েভটা যখন থাকবে, দ্যাট মিনস আমি শুধুমাত্র এই টি ওয়েভটা দেখাইছি এখানে, একদম টল, স্ল্যান্ড, লম্বা থাকবে, অনেক চিকন লম্বা থাকবে। এবং এটা দেখতে তাঁবুর মতো, আপনারা যারা তাঁবু দেখেছেন, ঘর বাসায় যারা তাঁবু বানায়, তাঁবুর মতো দেখতে লাগবে, এই জন্য এটা বলা হয় টেন্টেডও বলা হয়। এবং পিক মানে অনেক লম্বা, স্লেন্ডার, চিকন, স্লিম। স্লেন্ডার ওয়ার্ড আছে স্লিম থেকে, পাতলা, ঘেনা, চিকন, লম্বা হবে। আর টল মানে তো অনেক লম্বা, সেটা অলরেডি এরকম দেখতে হবে হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে। আমরা দেখবো এটা নিয়ে, আমরা বিভিন্ন ইভেন আজকে ক্লাসে দেখবো হাইপার ক্যালিমিয়া এক একটা ভ্যালু ক্ষেত্রে। আমরা যদি 3.5 to 6 হচ্ছে নর্মাল ভ্যালু অফ হাইপার ক্যালিমিয়া, যদি 6 এর যদি বেশি হয়, না 8, 9 লেভেলে যদি যায়, সেই ক্ষেত্রে আমাদের ফাইন্ডিংস কি থাকবে, ইসিজি দেখতে কেমন হবে, সেটাও আজকে আমরা দেখবো ক্লাস। এখন দেখেন, এখন যে আমরা যেটা দেখছি, এই ছবিটা যদি আগে একটা ছবি দেখেছিলাম, যদি ছবির থেকে কোশ্চেন যদি করে, তাহলে করবে ডেভিডসন ওই ছবির থেকে। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি কেউ স্লাইডে সহজে দেখতে না পারেন, তাহলে পাশে যেটা আছে ওইটা ক্লিক করবেন, পাশে যেটা আইটা নোট আছে ওইটা ক্লিক করবেন, ওইটাতে দেখবেন এইটা, 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 এইটা এরকম, মানে আপনার যত মন চায় দেন এটা, ইনফিনিটি, ইনফিনিটি, ইনফিনিটি স্টার। যদি সারা যদি এই ভ্যালুর থেকে যদি কোশ্চেন করে, তাহলে এই বক্সের থেকে ইনশাল্লাহ কোশ্চেন করবে। কথা বুঝতে পারছেন? এবং এটা ডেভিডসন 23rd এডিশন থেকে নেওয়া। তাহলে আমরা দেখেন এখানে স্পেসিফিক করে দেওয়া আছে, সবকিছু স্পেসিফিক, মানে এখানে এর বাইরে কিছু নেই। তাহলে প্রথমে আমরা দেখি, আমরা যখন হার্টের, যেটা আমরা হার্ট রেট বলি, হার্ট রিদম বলি, হার্ট রেট এবং হার্ট রিদম যেটা বলি, রিদম ঠিক আছে কিনা, রেট ঠিক আছে কিনা, বা কি পরিমাণ আমাদের কন্টিনিউয়াস হার্ট রেট একটা পর একটা যেটা আসছে, রেটটা ঠিক দেখতে পাচ্ছি কিনা, একটা একটা পরে যে রিদম গুলো ঠিক আসছে কিনা, এটা দেখার জন্য যে লিডটা দেখি সেটা হচ্ছে লিড নাম্বার 2। এই যে আমি আবার একটু বড় করে লিখে দিলাম লিড নাম্বার 2। এইটা আমার কথা না, এটা সরাসরি আমাদের গাইটন, সরি, আমাদের ডেভিডসনের সরাসরি বলে দিছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা হার্ট রেট এবং রিদম, হার্ট রেট এবং রিদম যেটা দেখি সেটা হচ্ছে লিড নাম্বার 2। এই শুধু এই একটা লাইনে ইনফিনিটি, ইনফিনিটি স্টার, এটা খুব ভালো করে দেখবেন, লিড নাম্বার 2। তারপর কার্ডিয়াক এক্সিস যেটা দেখি আমরা লিড 1 অথবা 2 তে দেখতে পারি, এটা এত ইম্পর্টেন্ট না। পি ওয়েভস দেখেন, পি ওয়েভের ক্ষেত্রে আমরা কি কি পেতে পারি, তাহলে পি ওয়েভে যেটা আছে, যদি টল পি এফ হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাট্রিয়াল, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট যেটা পি পালমোনালি আমরা বলে থাকি। আর নচ মানে একটু খাস কাটা যদি পি ওয়েভটা যদি পায়, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, যে পি মাইটাল। তাহলে একটা জিনিস দেখলাম, পি পালমোনালি আছে আর একটা পি মাইটাল আছে। পি পালমোনারি পাবো হচ্ছে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, আর পি মাইটাল যেটা আছে সেটা আমরা পাবো লেফট লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট যদি বড় হয় সেটা পি মাইটাল। কিন্তু ডিফারেন্সটা কি থাকবে, পি ওয়েভটা এখানে টল থাকবে, আর পি পালমোনারি ক্ষেত্রে আর পি মাইটালের ক্ষেত্রে এটা নস, মানে একটু খাস কাটা, মানে ওয়েভটা এরকম না যে, যদি এরকম না যে এরকম একটু খাস কাটা হয়ে যাবে, জাস্ট এরকম একটা ভাগ আসবে। আর এই পি পালমোনারি ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে ওয়েভটা এরকম থাকবে, জাস্ট আই টু টল ধরলাম, এরকম একটু টল স্টাইলে থাকবে। ডিফারেন্স হচ্ছে এটা, এটা হচ্ছে পি পালমোনারি ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের পি মাইট্রালের ক্ষেত্রে, জাস্ট উপরে একটা খাস কাটা থাকবে। পি আর ইন্টারভেলটা দেখেন, এটা 0.12 থেকে 0.20 সেকেন্ড। প্রলং পি আর ইন্টারভেল যদি থাকে, তার মানে সে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডাল কন্ডাকশন প্রবলেম আছে, ইম্পেয়ার্ড অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডাল কন্ডাকশন। এবং শর্ট পি আর ইন্টারভেল অকার্স ইন কেস অফ ডাব্লিউ, যেটাকে বলি ওয়াল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এটা আমার পড়বো এক সময়, আপনাদের জন্য এইটা একটা ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন যদি দেয় পি আর শর্ট পি আর ইন্টারভেল, তাহলে দেবে এই লাইনের থেকে, যে ফাইন্ডিংস
অথবা কোন ডিজের ক্ষেত্রে শর্ট পিআর ইন্টারভেল থাকে, একদম সরাসরি উল্লেখ করে দিচ্ছে ডাব্লিউ সিনড্রোম। আচ্ছা, দেন কিউআরএস ডিউরেশনটা দেখেন মোর দ্যান 0.12 সেকেন্ড থেকে। ভেন্টিকুলার কন্ডাকশন যদি অ্যাবনর্মালিটি হয়ে থাকে তখন এটা আমরা আরো বাড়তে পারে। যদি এটা দেখেন, যদি ভেন্টিকুলার কন্ডাকশন অ্যাবনর্মালিটি পায় সেক্ষেত্রে মোর দ্যান 0.12 সেকেন্ড পারে, সেটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে। কিউআরএস আরো বেশি অ্যাম্পলিটিউড, আরো বেশি লার্জ হতে পারে। লার্জ কিউআরএস কমপ্লেক্স সাধারণত স্লিম ইয়াং পেশেন্ট, যারা খুব চিকন পাতলা ঘেনা হয় তাদের ক্ষেত্রে আমরা লার্জ কিউআরএস কমপ্লেক্স পেশে থাকি। আরেকটা ক্ষেত্রে পেশে পাবো, সেটা হচ্ছে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। কার ক্ষেত্রে? আমি আবার বলছি, পেশেন্ট লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। পেশেন্ট লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক হতে কিউআরএক্স কমপ্লিট আরো বেশি কি থাকবে, এটা যদি ধরি এরকম একটু বড় দিকে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কিউআরএস এর যেটা একটু বড় থাকবে, জাস্ট এইটা বোঝানোর জন্য অ্যামপ্লিটিউডটা একটু বড় থাকবে। তাহলে এটা পাবো আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক ক্ষেত্রে। কিউ ওয়েভটা আমরা একটু খেয়াল করি। কিউ ওয়েভ হচ্ছে সিগনিফাই প্রিভিয়াস মাইকার্ডিয়াল ইনফেকশন, দ্যাট মিনস ওল্ড এমআই। আমি আবার বলছি, ওল্ড এমআই। কিউ ওয়েভটা বেশি প্রিভিয়াস মাইকার্ডিয়াল ইনফেকশন অবলিক ওল্ড এমআই। আমরা এই ওল্ড এমআই এর ক্ষেত্রে আমরা এই কিউ ওয়েভটা পেয়ে থাকি ওল্ড এমআই এর ক্ষেত্রে। এসটি সেগমেন্টটা দেখি। এসটি সেগমেন্ট মাইকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য মেইনলি, আর কি কেউ হতে পারে, পেরিকার্ডাইটিসের জন্য আমরা পেতে পারি, আবার লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমের ক্ষেত্রে পেতে পারি। তাহলে এলিভেশন কি কি কারণ? নাম্বার 1 এমআই, নাম্বার 2 পেরিকার্ডাইটিস, আর নাম্বার 3 লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। চিন্তা করতে পারছেন? মানে এখানে দেখেন তিনটা পয়েন্ট কিন্তু এখানে আছে। তাহলে ওখানে একটা কোশ্চেন এবার দিতে পারে, এসটি এলিভেশন নট অকার্স। কোশ্চেনটা প্যাটার্ন হতে পারে এসটি এলিভেশন নট অকার্স, তখন আপনাকে কি দিয়ে দিল, একটা দিয়ে দিল মনে করেন অ্যাকুট মাইগ্রেন ইনফেকশন, পেরিকার্ডাইটিস, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, বা এটা মনে করেন হাইপোক্যালিমিয়া, এরকম একটা কোন একটা কোশ্চেন দিয়ে দিল। সো তিনটা পয়েন্ট কিন্তু এখান থেকে, বাকিটা আলাদা। সো এই বক্সগুলোর কোশ্চেন প্যাটার্নটা হয় এইভাবে। টি ওয়েভটা দেখেন ইনভার্সন মেইনলি কজে হতে পারে, যেমন এমআই তো হতে পারে, ইনফাকশন কেন হতে পারে, ইলেকট্রোলাইটস ডিস্টারবেন্স মেইন হচ্ছে এটা। আরেকটা, সেটা হচ্ছে আমরা আরেকটা নতুন পেলাম, ইলেকট্রোলাইটস ডিস্টারবেন্সের ক্ষেত্রে আমরা টি ওয়েভটা ইনভার্সন পেতে পারি। কিউটি ইন্টারভাল যেটা আমরা আগে বলছিলাম যে নর্মালি শান্ত 0.42 সেকেন্ডের নিচে থাকবে, কিন্তু প্রলং কোন ক্ষেত্রে পাবো? যদি এক কনজেনিটাল লং কিউটি সিনড্রোম হয়ে থাকে, এটা কার্ডিওলজি একটা ডিজিজ। কিন্তু আমি আইটা যেটা বলছিলাম দেখেন, লো পটাশিয়াম, লো ম্যাগনেসিয়াম, লো ক্যালসিয়াম, স্পেসিফিক করে বলে দিছে এরা যে প্রলং কিউটি ইন্টারভেল কার ক্ষেত্রে হবে? হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিয়া এবং হাইপোক্যালসিমিয়া। এখন আরেকটা মনে করেন হাইপার দিয়ে দিল, ঠিক আছে, তখন অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে যেটা লং, মানে এই তিনটা ক্ষেত্রে পাবো, ওইটা ক্ষেত্রে আমরা পাবো না। এখানে কিন্তু স্পেসিফিক করা আছে এবং সাম ড্রাগের নাম আছে, এটা আমি একটু পরে যখন ডিটেলসে যাব তখন ড্রাগের নাম সহ দেখাবো। আর এটা ইসিজি আমরা কিভাবে পেপার রিড করি তার একটা ব্যাখ্যা। সো দিস বক্স ইজ ইনফিনিটি স্টার। আমি এই জন্য এত সময় ব্যাখ্যা করলাম যে এই কথাগুলো শুনে যেন আপনাদের মনে থাকে যে স্যার যারা আমাদের শ্রদ্ধা স্যার যারা কোশ্চেন করেছে তারা হয়তো এখান থেকে করবে। এইটা শুধুমাত্র বিসিএস না, এফসিপিএস, রেসিডেন্সি, যাই বলেন না কেন সব জায়গাতে কোশ্চেন আসে এখান থেকে। এখন আমরা একটু ব্যাখ্যার মধ্যে যাচ্ছি। এত সময় যে কথাগুলো বললাম তার একটু ব্যাখ্যা। ডিউরেশন দেখি পিআর ইন্টারভেল, এটা আমরা একটু গ্রসি কথা বলছি। এভারেজ পন 1.8 সেকেন্ড, তবে রেঞ্জের ক্ষেত্রে আমরা 12 থেকে 20 সেকেন্ড পর্যন্ত হয়। তাহলে এই পিআর ইন্টারভেলে দেখে আমরা কি দেখি এই সময় কি হয়, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মেনটা ওই যেটা প্রথমে আমরা ছবিতে দেখাচ্ছি পিআর ইন্টারভেল, এবং কন্ডাকশন থ্রু দ্য এভি নোড। তার মানে এই পিআর ইন্টারভেলের মাধ্যমে এখন এসএ নোড থেকে এভি নোডের দিকে আমাদের ইম্পালসটা যাচ্ছে। কিউআরএসটা দেখি। কিউআরএস এ দেখেন 0.08 সেকেন্ড, এটা এভারেজ রেঞ্জের ক্ষেত্রে 0.08 থেকে 10 পর্যন্ত হতে পারে সেকেন্ড। ইভেন্টস কি হয়, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এবং অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন, এগুলো আমরা অলরেডি কয়েকবার আলোচনার মধ্যে বলেছি। দেন কিউটি ইন্টারভেলটা দেখি, এটা 0.4 সেকেন্ড, রেঞ্জ 0.4 থেকে 0.3 সেকেন্ড হতে পারে, 0.43 সেকেন্ড কিউটি।
ইভেন্টস কি এখানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ঠিক আছে, এই টোটালটা দুইটাই হবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এসটি সেগমেন্টটা দেখি, এটা হচ্ছে 0.32 সেকেন্ড। এখানে আমাদের কি থাকবে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, দ্যাট মিনস শুধুমাত্র টি ওয়েভের সময় এটা আমরা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটা পাবো। এইবারে চলে যাচ্ছে আমরা এক একটা ইভেন্টস এর মধ্যে, মানে এক একটা ওয়েভ যদি চেঞ্জ হয়, অ্যাবনর্মালিটি যদি পাই, সেই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কোন ডিজিজ আমরা পেতে পারি ওয়েভ চেঞ্জ হওয়ার কারণে, সেটা নিয়ে আমরা ব্যাখ্যার মধ্যে যাব। এবং এই প্রত্যেকটা ফিগার আমরা এখানে যেগুলো আলোচনা করব, এগুলো আমরা যখন স্পেসিফিক ডিজিজে যাব তখন আমি ফিগার সহ দেখা দেবো। তাহলে এখন অনেকগুলো ওয়েভ আছে, একটা কোনো ওয়েভ অ্যাবসেন্ট আছে, প্রমিনেন্ট আছে, টল আছে, নচ আছে, এমন এমন ভাবে অনেকগুলো চেঞ্জ আছে। আমি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেখান থেকে কোশ্চেন গুলো হতে পারে, আমি শুধু ওই ওয়েব গুলো, শুধু অ্যাবনর্মালিটি গুলো আপনাদেরকে দেখাবো। আর কেউ যদি আরো ডিটেলস পড়তে চান পড়তে পারেন। এবং এইখানে যে কথাগুলো এখন আলোচনা হবে, এগুলো সব এবিএম আব্দুল সালাহ ইসিজি 4th এডিশন বই থেকে নেওয়া হয়েছে। দ্য কজেস অফ অ্যাবসেন্ট অফ পি ওয়েব, নাম্বার 1 সবচেয়ে কমন এইটা, ইনফিনিটি ইনফিনিটি স্টার, এটা অ্যাবসেন্ট অফ পি ওয়েভ, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে পাই, কারণ পি ওয়েভটা ফিব্রিলেটর এফ ওয়েভ দ্বারা কনভার্ট হয়ে থাকে। আর একটা পাই আমরা অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফ্লাটার ওয়েভ শো থাকে একদম টুথের মতো দেখতে থাকে, একদম পি ওয়েভটা দেখতে আপনি এই স টুথ মানে হচ্ছে এই যে করাত যেমন আছে না, আমরা যে করাতের মতো দেখতে লাগে এই পি ওয়েভটা, আর এটা অ্যাবসেন্টই থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বোঝার কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এই জায়গাটা একটু বলেন আমাকে, হ্যাঁ। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ সময় কম হাতে। তাহলে এখানে দেখেন, অ্যাবসেন্ট আর কোথাও হতে এসে ব্লক বা সাইনাস অ্যারেস্টের ক্ষেত্রে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। আর কোথাও হতে পারে যেমন ভেন্ট্রিকুলার একটোপিক, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর হতে পারে যেমন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এটা হচ্ছে এখানে শুধু ভেন্ট্রিকুলার একটিভ, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, আর এটা অ্যানাদার ওয়ান হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এবং এই সময় পি ওয়েভটা আসলে কোথায় থাকে, সে কিউআরএস এর মধ্যে চলে যায়। এখানে এত বেশি টেকিকার্ডিয়া হয়, পিএফটা ওই সময় বোঝা যায় না, যেহেতু ভেন্ট্রিকুলার সুপ্রা ভেন্ট্রিকুলার আর পিএফটা হচ্ছে অ্যাট্রিয়াল, এই জন্য সেই ভেন্ট্রিকুলার মধ্যে চলে যায়, মানে কিউআরএস এর মধ্যে চলে যায় ট্যাকিকার্ডিয়া। আর কোন ক্ষেত্রে পেতে পারি আমরা, হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে, হাইপার ক্যালিমিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর তামান্না। আপনারা সবাই বুঝতে পারছেন তো? আমাদের বুঝলাম, আমাদের ভাইয়ারা কোথায়, সব আপুদের দেখছি। হ্যাঁ, এটা আমি জানি বাংলাদেশে এখন যে অবস্থা যাচ্ছে, ছেলেদের জন্য হয়তো মেডিকেল সায়েন্সের কোটা রাখতে হতে পারে, যদিও কোটা উঠে গেছে, কিন্তু পরে আবদার করতে হবে যে আমাদের ভাইয়ারা জানে একটু যেন মেডিকেল সায়েন্সে পড়তে পারে। তাহলে এখন দেখেন আমরা যে ছবির মধ্যে আসছে সেটা পি ওয়েভ, যেটা এইটা হচ্ছে আমাদের নর্মাল পি ওয়েভ। এই যে দিস ইজ দা পি ওয়েভ, পি ওয়েভ আমি তীর চিহ্ন সহ দেখা, এটা নর্মাল সাইনাস। আর যদি এখানে যদি অ্যাবসেন্ট হয়, স্পেশালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দেখেন এই প্রত্যেকটার আগে খেয়াল করেন, দেখেন কোন জায়গায় পি ওয়েভ নেই, অ্যাবসেন্ট অফ পি ওয়েভ, অ্যাবসেন্ট অফ পি ওয়েভ। এবং এইটা হচ্ছে আমরা কোথায় পাই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং দেখেন রিদমটা, দেখেন রিদম কোনো সিকোয়েন্সে নাই, ইরেগুলার ইরেগুলার, তাই না, হার্ট রেট গুলো ইরেগুলার, এগুলো আমরা রিদম গুলো দেখতে পাবো। দিস ইজ দ্য ফিগার অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পরে আমরা আবার দেখতে পাবো। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আমার সাথে সহমত হওয়ার জন্য। তাহলে পরেরটা এখন যেটা দেখছি, আমি আবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট গুলো, কারণ এত পড়ে বা মনে রেখে সম্ভব না। এবং আপনাদের ইসিজি থেকে সর্বোচ্চ গেলে 1 থেকে 2টা কোশ্চেন হবে, এর বেশি কোশ্চেন হবে না। ইসিজি থেকে দিলে একটা দিতে পারে, আর বেশি দিলে 2টা, কিন্তু 3টা কোশ্চেন হবে না। সো এই জন্য এত বেশি জানা লাগবে না, যতটুকু আমরা পার করতে পারবো ওই পর্যন্ত আমি ডিসকাস করছি। 3টা প্যাটার্ন ভাবে, একটা হচ্ছে আমরা কখন কখন নর্মালি কি কি পাবো, একটা অ্যাবনর্মাল এখন কোথায় পাচ্ছি, 3 নম্বর যে পাবো কোন ডিজিজের ক্ষেত্রে আমরা কি কি পাবো সেটা। তাহলে প্রলং পিয়ার ইন্টারভেল দেখেন 0.2 সেকেন্ডে বেশি হয়ে থাকে, এবং এটা হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে পেয়ে থাকি। আর কোথাও হতে পারে যেমন ইসকেমিক হার্ট ডিজ, যেমন অকেশনে ইনফিরিয়র এমআর ক্ষেত্রে অনেক সময় পেতে পারি। রিমোটিক কার্ডাইটিস, অ্যাকিউট রিমোটিক কার্ডাইটিসের ক্ষেত্রে আমরা পেতে পারি। এবং মায়োকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা পরলা পিআর ইন্টারভেল পেয়ে থাকতে পারি। আর কোথায় পেতে পারি, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়াতে প্রোলাং পিয়ার আমরা একটু আগে দেখছিলাম। এই যে একটু আগে আমরা দেখছিলাম যে কিছু ড্রাগ, এইখানে দেখেন আমি স্পেসিফিক ড্রাগ দিয়ে দিছি, ডিজিটালিস, কুইনাইডিন, অকেশনালি বেটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে স্পেশালি ভেরাপামিল, এই সব ক্ষেত্রে আমরা পিয়ার ইন্টারভেল প্রলং পেতে পারি।
দেন প্যাথোলজিক্যাল কিউএফ, এটা একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অলরেডি বলছি, অলরেডি কমনেস কজ। আপনারা যদি কখনো কারো এমআই যদি পেয়ে থাকেন, স্পেশালি প্যাথোলজিক্যাল কিউএফ যদি ইসিতে পেয়ে থাকেন, তাহলে আপনার আগে মনে করবেন তার হচ্ছে এমআই চান্স বেশি, ওল্ড এমআই হওয়ার চান্স আরো বেশি। তা ভেন্টিকুলার হাইপারট্রফি, যেমন লেফট টু রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, এবং কার্ডিও মায়োপ্যাথি এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই সকল জায়গায় আমরা প্যাথোলজিক্যাল কিউএফ পেয়ে থাকবো। মানে প্যাথোলজিক্যাল কিউএফ বলতে পারছি কিউএফটা প্রমিনেন্ট থাকবে এখানে। এই দেখেন, দিস ইজ দা প্যাথোলজিক্যাল কিউএফ, দেখছেন? মানে এখানে প্রমিনেন্ট কিভাবে দেখেন, এটা হচ্ছে এস ওয়েভ। ইউজুয়ালি কি হয়, কিউএফটা ছোট হয়, এস ওয়েভটা একটু বেশি ডিপটা থাকে। কিন্তু এখানে ক্ষেত্রে দেখেন ছবিটার দিকে, এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, কিউএফটা আরো বেশি প্রমিনেন্ট, আরো বেশি ডেপথ। এই দিস ইজ দা কিউএফ। এটাকে প্রমিনেন্ট কিউএফ যেটা থাকে, সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কিউএফ, যেটা অলরেডি আমরা কজগুলো দেখছি। এবার দেখি হোয়াইট কিউআরএক্স কমপ্লেক্স কোন ক্ষেত্রে আমরা পাবো। হোয়াইট কিউআরএক্স কমপ্লেক্সে মোর দ্যান 0.12 সেকেন্ড যদি থাকে, অর্থাৎ 3 স্কয়ারে যদি বেশি থাকে, তখন আমরা এটাকে বলি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। এটা আমরা পাই, দেখেন, রাইট এবং লেফট যে কোনোটারই ক্ষেত্রে আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে পাবো, ভেন্টিকুলার একটুপিক এবং ভেন্টিকুলার টেকিকার্ডিয়া ক্ষেত্রে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাবো। হ্যাঁ, ইসিজি গ্রাফে, হ্যাঁ, ইসিজি গ্রাফ সব দেখতে পারেন ডক্টর মুনতাসির বিল্লাহ। আপনার কি পরিমাণ যে ইসিজি নিয়ে আসছে এখন একটু পরে দেখতে পারেন, কারণ বেশি কন্টিনিউয়াস যদি ইসিজি দিতে থাকি, তাহলে আপনাদের ডেসক্রিপশন পার্ট থেকে পারবে না। কারণ আমি এটা নিয়ে গবেষণা করছিলাম, একটু চিন্তা করলাম যে আপনাদের পরীক্ষার কোনো ইসিজি দেবে না। আমরা যেরকম মেডিসিন অস্পি পরীক্ষা দিছিলাম, মেডিসিন অস্পির সামনে ইসিজি দিয়েছিল, ফাইন ফাইন হোয়াটস ইউর ফাইন্ডিংস, তারপরে ডায়াগনোসিস ইউর ডিজিজ অ্যান্ড হোয়াটস ইউর ট্রিটমেন্ট প্ল্যান। এইগুলো আপনাদের আপনাদের পরীক্ষা হলে থাকবে না, আপনাদের থাকবে এই এসব লাইনে থেকে যে লাইনগুলো লিখে রাখছি। আর ওই গ্রাফগুলো অলরেডি আমি অনেকগুলো রাখছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে ডক্টর মুনতাসির বিল্লাহ ভাইয়া, তাহলে এটা অলরেডি বুঝতে পারছেন। স্যার আব্দুল্লাহ স্যারের বইয়ের গুলো দেখে প্র্যাকটিস করলে তো হবে, তাই না? হ্যাঁ ডক্টর, তো আমার না প্র্যাকটিস করলে হবে, তবে আমার পার্সোনাল পরামর্শ, আমি এখন যেগুলো দিচ্ছি এইগুলো আগে দেখবেন। এক্সট্রা যদি কিছু দেখতে চান দেখতে পারেন, তবে বেশি গবেষণার মধ্যে এখন যাবেন না, কারণ আপনার সামনে অনেক পরীক্ষা প্রিপারেশন নিতে হবে, কারণ ইসিজি থেকে কোশ্চেন অনেক কম আসবে। আর আপনি যদি ওই বই নিয়ে গবেষণা করতে থাকেন, আপনার জেনারেল পড়া, মেডিকেল সায়েন্স, এফসিপিএস, রেসিডেন্সি, অনেক দিকে ওই দিক থেকে পিছায় পড়বেন আপনি। আব্দুল্লাহ স্যারের বই পারফেক্ট আমি মনে করি, সুন্দর, হ্যাঁ ডেফিনেটলি অনেক ভালো বোঝা যায়। ইসিজি হাতে নিলে কি কিছু সময় মনে হয়, হ্যাঁ সবকিছু, হ্যাঁ সব খিচুড়ি মনে হয়। বাস্তবে হ্যাঁ, হসপিটালের গুলো ইসিজি নিলে খিচুড়ি মনে হয়। আমি বিশ্বাস করেন, আমি একটা আপনাদের কথা শুনে আমি বলি, আমি ইসিজি বইটা, স্যারের বইটাই আমি অনেকবার পড়ছি, 3 থেকে 4 বার 5 বার। তা আমি স্যারের বইয়ের পিছনে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, তো ওই এক্সারসাইজ গুলো একদম পুরো বইয়ের পেজ কেটে ফেলছিলাম, সামনে গুলো থাকতো, ডেসক্রিপশন এক্সারসাইজ সব আমার পকেটের মধ্যে থাকতো। তা আমি যখন ভালো লাগতো না বা খাটে থাকতাম, শুয়ে থাকতাম, আমি তখন ওইগুলো খুলতাম, খুলে খুলে দেখতাম, নিজে নিজে করে ডায়াগনোসিস করতাম, এবং ওর অ্যান্সারও দেওয়া থাকে, পরে আবার কোরিলেট করতাম। শেষে আমি ইসিজি যখন আমাদের সিসিইউতে চলে যেতাম, বসে বসে বিভিন্ন পেশেন্টের ইয়ে দেখতাম, ইসিজি গুলো দেখতাম, ইন্টারপ্রিটেশন আমার কাছে যেটা মনে হতো, ওখানে আমাদের সবসময় এমডি করা স্যাররা থাকতেন, রাউন্ডে স্যাররা থাকতেন, সিনিয়র ভাইরা থাকতেন, তাদের কাছে বলতাম যে ভাই আমার কাছে ইসি দেখে এটা মনে হচ্ছে, আপনার কি মনে হয়? ডেফিনেট তখন তারা আমার কারেকশন করে দিত, বা আমার রাইট কি রং আমি বুঝতে পারতাম। তবে এইভাবে করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ওইটা করতে পারলে ভালো। তবে এখনকার আমার পার্সোনাল ওপিনিয়ন, আগে আপনার স্টেজ পার হয়ে যান, তারপর সারা দিন আব্দুল্লাহ স্যারের বই নিয়ে পড়ে থাকেন, আব্দুল্লাহ স্যারের বই নিয়ে পড়েন। স্যারের বইটা খুবই ভালো, এবং আমার খুব ভালো লাগে স্যারের বইটা। আচ্ছা, যাই হোক, আমরা মেন পার্টে চলে আসি, তাহলে এটা অলরেডি আমরা বলে ফেলছি। আমি চেষ্টা করছি, কারণ এই ইসিজি গুলো সবসময় পাওয়া যায় না, অনেক বহুত কষ্ট করে ঘেটে ঘেটে এগুলো বের করা। তাহলে আর কোথাও হতে পারে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হাইপারক্যালিমিয়া, ডাব্লিউপি সিন্ড্রোম, অলরেডি একবার আলোচনা করছি। ইভেন পেস মেকার বসানোর ক্ষেত্রে আপনি এটা পেতে পারেন। ড্রাগসের ক্ষেত্রে কুইনাডিন, প্রোক্লেন, ফিনোথায়াজিন, টিসিএ, যেটা আমরা বলি যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগ গুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা এটা পেতে পারি। So, হ্যাঁ ইন্টার্নির সময় পড়ছি, ইন্টার্নের সময় বেশি পড়া হয়েছে, যখন সিসিউতে যখন ছিলাম তখন বেশি পড়া হয়েছে। সিসিউ সময় মানে পেশেন্ট আসা মাত্র আমরা ইসিজি করতাম, বাধ্য হয়ে সারাদিন বইটা নিয়ে পড়ে থাকতাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, যেটা ইনফিনিটি স্টার,
সেটা হচ্ছে আমাদের এইটা এসটি এলিভেশন মোর দ্যান 2 মিলিমিটার যদি থাকে তখন এসটি এলিভেশন বলি। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা পাবো, একটা রিসেন্ট অর অ্যাকিউট মাইক্রোডিয়া ইনফ্রাকশন, তখন এসটি এলিভেশন উইথ কনভেক্সিটি আপওয়ার্ড, আমরা এটা নিয়ে আলাদা একটা টপিক আছে আলোচনা আমি দেখাই দেবো। দেন অ্যাকিউট পেরিকার্ডিটিসে এসটি এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ড। তাহলে এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা কি ডিফারেন্স, একটা দেখেন কনভেক্সিটি আপওয়ার্ড, কনভেক্সিটি আপওয়ার্ড যেটা আছে সেটা পাবো আমরা অ্যাকিউট এমআই অর রিসেন্ট মাইক্রোডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে। আর অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এই অ্যাকিউট পেরিকার্ডিসের ক্ষেত্রে এসটি এলিভেশন থাকবে, দুইটাই সেম, চেঞ্জ কোথায়, কনকেভিটি আপওয়ার্ড। তাহলে এখানে আপওয়ার্ড আছে ওখানে আপওয়ার্ড আছে, এটা কনভেক্সিটি ওপরে মানে ওপর দিকে থাকবে এইভাবে, আর কনকেভিটি যেটা আছে সেটা থাকবে হচ্ছে উল্টা দিকে। তাহলে এখন এইভাবে তো সহজে বুঝবো না, তাহলে আমরা একটু ছবিতে দেখাবো। মেবি ইন হাইপার, এটা হাইপার পেতে পারে। এখন যেটা কয়েকটা ছবি একটা দেখায়, এখানে একটা ছবি দেখেন, এইটা হচ্ছে ওভারঅল, এখানে যে ছবিটা দেখেন, এইটা ছবিটা আমি দেখাইছি শুধুমাত্র ওভারঅল এসটি এলিভেশন। এটা হচ্ছে এসটি এলিভেশন, দেখেন এটা আর বেস লাইনে নাই, এই দেখেন এসটি এলিভেশন, দিস ইজ আ টি ওয়েভ, এসটি এলিভেশন, দিস ইজ দ্য এসটি, ওকে, এসটি এলিভেশন, দিস ইজ দ্য এসটি এলিভেশন, তীর চিহ্নতে দেখছি এসটি এলিভেশন, এটা ওভারঅল। কিন্তু এমআই এর ক্ষেত্রে কেমন হবে আর অ্যাকুট পেরিকার্ডিটিস হলে আমরা ওইটা এখন দেখবো। এইটা এখন দেখাচ্ছি অ্যাকুট পেরিকার্ডিটিস। আর এমআই যেটা আছে ওইটা আমাদের আলাদা একটা ক্লাসই আছে। দেখেন এই যে লিড গুলো দেখেন, এই জায়গায় এই ছবিগুলো খেয়াল করেন, যেগুলো মার্ক করছি এইগুলো একটু খেয়াল করেন, এই ছবিগুলো খেয়াল করেন, ঠিক আছে। তারপরে এই পুরো লিডটা দেখেন, V5টা সম্পূর্ণটাই দেখেন, এই যে পুরো বক্সটা দেখেন এখান থেকে, দেখেন খেয়াল করছেন। তারপরে এইটা দিক খেয়াল করেন, এটা খেয়াল করেন, দিস ইজ দ্য কনকেভিটি, এটাকে বলছি আমরা কনকেভিটি, খেয়াল করছেন। তার মানে এই যে আসলো এখান থেকে আসা পরে এই যে কনকেভিটি, এই যে কনকেভিটি থাকছে, এই যে কনকেভিটি খেয়াল করছেন, এই কনকেভিটি থাকবে। এটা হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, বুঝতে পারছেন তো? তাহলে সহজে মনটা খুব ভালো বিল্লা, হ্যাঁ। তারপরে দেখুন আমরা আরো এমআই এর ক্ষেত্রে দেখবো এসটি এলিভেশন। এসটি এলিভেশন আমরা অলরেডি দেখছি কনভেক্সি আর্টওয়ার্ক। আমি আরো মানে প্রমিনেন্ট করে দেখাচ্ছি যেটা আপনারা বুঝতে পারেন। তাহলে এখন যেটা দেখছি ওইটা হচ্ছে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিস। একটু পরে আমরা যখন আরেকটা স্লাইড থাকবে তখন এমআই, রিসেন্ট এমআই, ওল্ড এমআই, তখন আরো প্রমিনেন্ট দেখা দেবো। চিয়ার শেপ, হ্যাঁ। তাহলে দেখেন কজ এসটি ডিপ্রেশন, তাহলে এখন দেখবো আমরা এসটি ডিপ্রেশনের ক্ষেত্রে আমি জাস্ট একটু বুঝাইনি, তারপরে ডিজিজ পার্টে যখন যাব তখন আরো ছবিগুলো আরো প্রমিনেন্ট ক্লিয়ার পাবেন। তাহলে এসটি ডিপ্রেশন যেটা আছে আইসোলেটিক লাইনের থেকে যদি নিচে থাকে সেটা হচ্ছে এসটি ডিপ্রেশন। তাহলে কোথা হতে পারে, যেমন অ্যাকুট মাইগ্রেন ইনফেকশনের ক্ষেত্রে কোনটা, হরাইজন্টাল স্লাব ডিয়েশন হতে পারে, এটাও হতে পারে, এটাও চান্স আছে। এবি আমাদের আব্দুল্লাহ স্যারের বই এইভাবে দেখে লেখা আছে যে এটারও চান্স থাকতে পারে। এটা হচ্ছে ডাউন স্লোপ এসটি ডিপ্রেশন উইথ শার্প অ্যাঙ্গেল এসটি জাংশন থাকবে। এই যে এটা ছবিটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের। এইটা হচ্ছে সেটা, এই দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল, আমি চেষ্টা করছি দুইটাকে পাশাপাশি রাখার জন্য। এই দেখেন এটা হচ্ছে নর্মাল যেটা আমরা ওয়েবটা দেখবো, বাট এইটার ক্ষেত্রে আপনার দেখেন দিস ইজ দা এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন। এবং অনেকগুলো স্যারের বই অনেক ডিজিজ লেখা আছে, তা আমি সবগুলো নিয়ে নাই, জাস্ট যেটা আমাদের পরীক্ষা দিতে পারে সেইগুলোকে নিয়ে। দিস ইজ দা এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন। এবার টি ইনভার্সন দেখেন, টি ইনভার্সন আমরা কোথাও পেতে পারি, একটা হচ্ছে মাইক্রোডিয়াল ইস্কেমিয়া অথবা ইনফ্রাকশন, দেন সাব এন্ডোকার্ডিয়াল মাইক্রোডিয়াল ইনফ্রাকশন, ভেন্টিকুলার একটোপিক্স, ভেন্টিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন, অ্যাকিউট পেরিকার্ডিস এবং কার্ডিও মায়োপ্যাথি, এইগুলো ক্ষেত্রে আমরা টি ইনভার্সন পেয়ে থাকতে পারি। আর কোথায় পেতে পারি, মিক্সিডিমা ক্ষেত্রে পেতে পারি বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এবং কিছু ড্রাগ যেমন ডিজিটালিস, ফেনোথায়াজিন। ফিজিওলজিক্যালের মধ্যে স্মোকিং দেখেন, স্মোকিং এর কারণেও হতে পারে, হ্যাঁ, স্মোকিং, অ্যাংজাইটি, অ্যানোক্সিয়া, এক্সারসাইজ, মিল আফটার মিল অর গ্লুকোজ, এইগুলোর কারণেও আমাদের এটা পেতে পারি। এবার দেখেন টল পিক টি ওয়েভ, টল পিক টি ওয়েভ যেটা অলরেডি বলছি, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া, টল, টেন অ্যান্ড পিকড। টেল মানে সে আমাদের তাবুর মধ্যে পিক থাকবে,
হাইপার অ্যাকিউট মাইগ্রেন ইনফাকশন টল টিওয়েভ হাইপার অ্যাকিউট মাইগ্রেন ইনফাকশন পেতে পারি, এবং অ্যাকিউট ট্রু পোস্টিরিয়র মাইগ্রেন ইনফাকশনের ক্ষেত্রে আমরাও টল টিএফ পাবো, সেটা হচ্ছে V1 এবং V2 এর মধ্যে আমরা পেয়ে থাকবো। এই যে সেটা টল পিক, এই যে এত সময় যেটা বলছিলাম এটা হচ্ছে সেই ফিগার। এই ছবিটা নিয়ে হচ্ছে আমাদের জ্ঞান থাকলে বুঝতে পারবেন। তা দেখেন এই জায়গাটা এক কথায় টল, একদম পিকড, ঠিক আছে, টল পিক স্ল্যান্ডার, এটা হচ্ছে টি ওয়েভ, এটা হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে, পরে এটা নিয়ে আরো ডিসকাস করব, জাস্ট ছবিটা দেখলেও যাতে বুঝতে পারেন। প্রমিনেন্ট ই ওয়েভ, এটা নিয়ে আগে একবার কথা বলছি, আবার একটু দেখি। প্রমিনেন্ট ই ওয়েভ এটা হচ্ছে কোথায় পাবো আমরা, হাইপোক্যালিমিয়া মোস্ট কমনেস্ট, এটা আগে মাথায় রাখবেন। আপনি যদি আগে একটা পেশেন্ট যদি আসেন, ইসিজি করলেন, আপনার ইসিসিউতে আসছে, আসার সাথে সাথে আপনার কাছে মনে হচ্ছে প্রমিনেন্ট ইউএভ আছে, আপনি সবার আগে হাইপোক্যালিমিয়া চিন্তা করবেন। হাইপোক্যালিমিয়া চিন্তা করার সাথে 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 আপনি কি করবেন, পেশেন্টের ব্লাড স্যাম্পলটা নিয়ে একটা ইলেকট্রোলাইটস করাই ফেলবেন, সেরাম ইলেকট্রোলাইটস, সেখানে আপনি রিপোর্ট পাবেন। আর যদি এবিজি করতে পারেন সবচেয়ে ভালো হবে, এবিজি করতে পারলে, কারণ কি পরিমাণ পটাশিয়াম লস আছে আপনি তো জানেন না, যদি পারেন তাহলে এবিজি করতে। আমরা সিসিউতে যখন ছিলাম, যখন এই ধরনের পেশেন্ট আসতো, আমরা সাথে সাথে এবিজির জন্য পাঠাতাম না, আমরা কি করতাম, ওই সিসিউ থেকে ব্লাড কালেকশন করা হতো, এবং আর্টেরিয়াল ব্লাড কালেকশন করে আমরা আইসিইউতে পাঠিয়ে দিতাম, ওখান থেকে এবিজি রিপোর্ট সাথে সাথে আমাদেরকে দিয়ে দিত। এই জন্য আপনারা ওই কাজ করতে পারেন। আর কোথাও হতে পারে ব্রেডিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর কোথায় পেতে পারি আমরা, দেখেন হাইপারথাইরয়েডিজম, হাইপার ক্যালসিমিয়া এবং ড্রাগসের ক্ষেত্রে ফেনোথায়াজিন, কুইনাইডিন এবং ডিজিটালিস, এইসব ক্ষেত্রে আমরা প্রবীণ ইও পেয়ে থাকি। তবে আপনার সবসময় আগে ওই জন্য কমনেস লিখে দিয়া যে হাইপোক্যালিমিয়া যেটা আছে সেটাকে আগে আপনারা গুরুত্ব দেবেন। এইবার দেখেন সেই ছবিটা, এই ছবির মধ্যে দেখেন এটা প্রথমেই যেটা আছে, এটা হচ্ছে আমাদের টি ওয়েভ, এটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ। ওকে, জাস্ট একটু বোঝানোর জন্য, কারণ সব জায়গায় ভালো ফিগার পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের ইয়ে, তার মানে টি ওয়েভের পরে যদি আরেকটা ক্লোজে যদি আরেকটা এরকম একটা ওয়েভ যদি থাকে সেম বা তার থেকে ছোট হয়, সাধারণত টি ওয়েভের থেকে ছোট হবে, সেটাকে আমরা ইউ ওয়েভ হিসেবে কাউন্ট করে থাকি। আপনার পাশে স্লাইড গুলো দেখলেও বুঝতে পারবেন। এবার দেখি শর্ট কিউটি ইন্টারভেল, শর্ট কিউটি ইন্টারভেল, যেমন ডিগক্সিং ইফেক্টের কারণে হয়ে থাকে হাইপার ক্যালসিমিয়া, এটা আগে আমরা বলছিলাম, হাইপার ক্যালসিমিয়া, হাইপারথার্মিয়া এবং টেকিকার্ডিয়া, এই সকল জায়গায় আমরা শর্ট কিউটি ইন্টারভেল পেয়ে থাকি। এবার দেখেন লং কিউটি, আগে শর্ট ছিল, এবার লং, লং এ কোথায় পাইছি, হাইপোক্যালসিমিয়া। আপনাদের শর্ট আর মানে লং যদি দেয় তাহলে এই হাইপোক্যালসিমিয়া আর হাইপার ক্যালসিমিয়া এটা নিয়ে দেবে। হাইপো ক্যালসিমিয়া আমরা পাচ্ছি হচ্ছে লং কিউটিতে, আর হাইপারে পাচ্ছি হচ্ছে শর্ট কিউটিতে। ব্রেডিকার্ডিয়া, অ্যাকুট মায়োকার্ডিটিস এবং অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন ক্ষেত্রে আমরা এটা পেতে পারি। আর কোথায় পেতে পারি আমরা, দেখেন হাইপোথার্মিয়া, ড্রাগসে কুইনিডিন, প্রোক্রেন, ফ্লেকেনেরিন, অ্যামোডেরন, তারপরে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, ফেন্টামিন এখানে পেতে পারি। সেরেব্রাল ইনজুরি, তার মানে দেখেন সেরেব্রাল ইনজুরি ক্ষেত্রে যেমন হেড ইনজুরি, ইন্টার সেরেব্রাল হিমোরেজ যদি হয়, তাহলে ইন্টারক্রেনিয়াল হিমোরেজ যদি হয়, সেক্ষেত্রে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এবং ডিউরিং স্লিপের ক্ষেত্রেও আমরা এটা পেয়ে থাকি। এই হচ্ছে সেটা লং কিউটি, এই যে এটা হচ্ছে লং কিউটি ওয়েভ। এইবার দেখেন আমরা হচ্ছে ডিজিজ পার্ট, আমরা এক একটা ডিজিজ পার্টে চলে আসছি। এটার পরে আমরা নামাজের ব্রেকে চলে যাব, এই স্লাইডটার পরে। তা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে এখন তাহলে আমরা থার্ড স্টেপে আসছি, সেটা হচ্ছে ইসিজি, যে এক একটা ডিজিজ হয়তো লিখে দিল, দেওয়ার পর বলে ইসিজি ফাইন্ডিংস কি। সেই ক্ষেত্রে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো থাকবে, একটা হচ্ছে দেখেন আমরা এখানে পি ওয়েভ যেটা অ্যাবসেন্ট অফ পি ওয়েভ, অ্যাবসেন্ট অফ পি ওয়েভ যেটা ফিব্রিলি এফ ওয়েভ দ্বারা রিপ্লেস হয়ে থাকে, আর রিদম যেটা ছিল ইরেগুলারলি ইরেগুলার। তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবসেন্ট অফ পি ওয়েভ, আর নাম্বার টু হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, অর্থাৎ রিদম তো ইরেগুলারই থাকবে। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট criteria for atrial fibrillation diagnosis on ECG papers. This is
এটাও এইভাবে নিয়ে আসছি যে আপনারা যাতে আরো ভালো বুঝতে পারেন যে এই সময় দেখেন হার্টে রাইট এট্রিয়াম ভেন্ট্রিকুলার কি অবস্থা। এবং এটা হচ্ছে আমাদের নর্মাল ইসিজি দেখতে এরকম লাগে। দিস দা পি ওয়েভ, কিউআরএস, দেন টি ওয়েভ, আবার কন্টিনিউয়াস দেখেন। এবং দুইটা রিদম গুলো রেগুলারলি থাকবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ক্ষেত্রে দেখেন পি ওয়েভ এখানে অ্যাবসেন্ট 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 অ্যাবসেন্ট। এবং দেখেন রিদম গুলো দেখেন, ডিস্টেন্স গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। ডিস্টেন্স গুলো দেখেন, এই ডিস্টেন্স গুলো দেখেন, দিস ইজ, এটা আমরা জানি অলরেডি। আমি ছবি নিয়ে আসছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর দিস ইজ দা ইসিজি পেপারস ফাইন্ডিংস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, দেন আমরা নামাজের পরের থেকে আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করব ভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এখন নামাজের জন্য ব্রেক দেওয়া হলো। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على
الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যায়? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন নামাজে পড়ে আমরা আসছি এখন ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা একটু দ্রুত যাব, হ্যাঁ? তো ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা ইসিজি ক্রাইটেরিয়া হচ্ছে পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে, পি ওয়েভ এখানে অ্যাবসেন্ট থাকবে, কিউআরএসটা ব্রড থাকবে, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে হার্ট রেট যেটা পাবেন মোর দ্যান 100 বিটস পার মিনিট, এবং অনেক সময় দেখা যায় 140 থেকে 220 বিটস পর্যন্ত যেতে পারে। দিস ইজ দ্য ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এই দেখেন একটা ফিগার, এটা হার্টে দেখেন অ্যাবনর্মাল ইম্পালস জেনারেশন হবে ভেন্টিকুলার রিজিয়নে। দিস ইজ আ নর্মাল হার্ট রেট এবং বলতে পারেন ইজ আ নর্মাল ইসিজি। আর দিস ইজ দ্য ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। দেন অ্যাকিউট এমআই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ওই সময় বলেছিলাম যে আমরা এটা নিয়ে আবার একটা পার্টে আলাদা আছে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড। অ্যাকিউট এমআই ইনফিনিটি স্টার। তো এখানে কি থাকবে? এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি, এটা হচ্ছে আপওয়ার্ড কনভেক্সিটি থাকবে। এখন এইটা ফিগার দেখাবো। দেন প্যাথোলজিক্যাল কিওয়েভ এবং টি ইনভার্সন, দিস আর মোস্ট থ্রি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ দ্য অ্যাকিউট এমা। আমরা সাধারণত এই তিনটা দিকগুলো দেখে আমরা যখন সিসিউতে থাকি তখন এমআই গুলো ডায়াগনোসিস করে থাকি, স্পেশালি অ্যাকিউট এমআই। এই হচ্ছে সেটা আমরা যে ফিগারের সাথে সবচেয়ে বেশি পরিচিত। ওকে, তাহলে এখানে দেখেন এক একটা লিডের ক্ষেত্রে আসছে, তো এইটা ক্ষেত্রে দেখেন আসছে এক একটা রেস্টি এলিভেশন, এসটি এলিভেশন, কিন্তু টিপিক্যাল যেটা সেটা হচ্ছে এটা, যেটা আমরা কনভেক্সিটি আপওয়ার্ড বলি, একদম টিপিক্যাল দেখেন। এবং এইটা তো সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি, এই এই লিড যেটা দেখছেন, এই বেশি করে এই কনভেক্সিটি আপওয়ার্ডটা পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়া যায়। দিস ইজ দ্য অ্যাকিউট এমআই ফাইন্ডিংস। এবার দেখবো হচ্ছে ওল্ড এমআই ক্ষেত্রে যেটা
ওল্ড এমআই ক্ষেত্রে দেখেন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যাবে। নাম্বার টু, এসটি ইন বেসলাইন থাকবে, টি কখনো নর্মাল পাওয়া যেতে পারে অথবা ইনভার্টেড পাওয়া যায়। তার মানে এখানে যদি একটা ইম্পর্টেন্ট বলে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ফর ওল্ড এমআই। এছাড়া আপনি সহজে আর কিছুই পাবেন না, শুধুমাত্র এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ধরে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। এই হচ্ছে সেটা। দেখেন এখানে আপনারা হয়তো এটা নাও দেখতে পারেন, তীর চিহ্নগুলো দেওয়া আছে, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে যেটা প্রমিনেন্ট কিউ ওয়েভ যেগুলো, দিস ইজ দ্য ওল্ড এমআই। ওকে, দিস আর প্রমিনেন্ট কিউ ওয়েভ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওল্ড এমআই, অথবা যেগুলো প্রিভিয়াস এমআই হয়ে গেছে সে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। এগুলো আপনার সিসিউতে গেলে পাবেন, খুব কমন পাওয়া যায়, সিসিউতে পেশেন্ট গেলে এগুলো পাওয়া যায়। দেন তারপর দেখেন হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা কোনটা পেতে পারি দেখেন, হাইপোক্যালিমিয়া যেটা হচ্ছে প্রমিনেন্ট ইউএম চেস্ট লিড, এটা সবচেয়ে বেশি কমন পাওয়া যাবে। এটা সবচেয়ে বেশি কমন, আমি এই জন্য এটাকে বারবার বলছি যে আপনারা যদি কখনো ইউএফ যদি মনে হয় বা পেয়ে থাকেন, তাহলে আপনারা আগে হাইপোক্যালিমিয়াকে প্রাধান্য দেবেন, তারপর অন্য কিছু। তারপর এসটি আর কি কি পেতে পারেন আপনারা, এসটি ডিপ্রেশন পেতে পারেন, টি স্মল অথবা ইনভার্টেড পেতে পারেন, অথবা প্রলং পিআর ইন্টারভাল। তবে এইটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট থাকবে একদম, ইসিতে ইউএফটা প্রমিনেন্ট থাকবে। দেন হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে দেখেন টল, পিকড অ্যান্ড টেন্টেড, এটা অলরেডি আলোচনা করছি একবার। থাকবে হচ্ছে হাইপার, মেইন হচ্ছে টি ওয়েভটা আমার বেশি ইম্পর্টেন্স দিই চেস্ট লিডে। পি ওয়েভটা ওয়াইড স্মল হতে আনটিভলি অ্যাবসেন্টও থাকতে পারে অনেক সময়। পি এর ইন্টারভেলটা প্রলাং হয় এবং কিউ আর এস ওয়াইড এবং স্লার্ট হয়। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পি ওয়েভ অনেক সময় আলটিমেট সাইন হয়ে যায়, এটা টল পিক টি ওয়েভ পেয়ে থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টল, পিকড অ্যান্ড টেন্টেড ইন চেস্ট লিড, টি ওয়েভ। পি ওয়েভ ওয়াইড স্মল, মানে অনেক সময় আলটিমেটলি এটা অ্যাবসেন্টই থাকে। এই দুইটা পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ফিগারটা এখন দেখছেন, এই ইসিজি ফাইন্ডিংস, এইগুলো হচ্ছে এক একটা যখন লেভেল আসবে পটাশিয়াম, সেক্ষেত্রে আমরা কি কি ধরনের ওয়েভ পেতে পারি, এবং এটা নিয়ে হচ্ছে জ্ঞানন থেকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার এফসিপিএস, রেসিডেন্সি, বিসিএস সব জায়গায় কোশ্চেন হয়ে থাকে। বিশেষ করে এফসিপিএস রেসিডেন্সি কোশ্চেন হয়েই থাকে, আর বিসিএস এ যদি দিতে পারে এখান থেকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডটা। তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল প্লাজমা, যখন পটাশিয়াম লেভেল 4 to 5.5 লেভেলে যখন আসে, তখন আমরা এই ইসিজিটা পাবো। এখন পটাশিয়াম লেভেল আমরা জানি 4.5 to 6 পর্যন্ত যেতে পারে। তাহলে যদি 6+, মানে 7 চলে গেছে, প্লাজমা পটাশিয়াম লেভেল 7, তখন দ্যাট মিনস হাইপার ক্যালিমিয়া। এই সময় এই যে হচ্ছে আমাদের এইটা ফাইন্ডিংস পাবো। আপনার যদি সরাসরি না দেখতে পারেন, পাশের স্লাইডটা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন। হাইপার ক্যালিমিয়া এই ক্ষেত্রে আমরা পটাশিয়াম লেভেল যখন 7-এ চলে আসবে, তখন হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা এই সিজিটা ফাইন্ডিংস পাবো। এখন যদি তারও বেশি চলে যায়, 8.5 কাছে চলে গেছে, একদম 8.5 এর কাছে চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা ওয়েভটা এইভাবে পাবো। এই দেখেন, দেখছেন দুইটার মধ্যে চেঞ্জ আছে, এইভাবে পাবো টল এন্ড স্লেন্ডার। তো এইটা আমার ক্ষেত্রে হচ্ছে কোন ক্ষেত্রে, যদি পটাশিয়াম হাইপার ক্যালিমিয়া, এটা হচ্ছে 8.5, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে 7.0 ক্ষেত্রে, ওটা 7 এর ক্ষেত্রে এরকম, আরো বেশি হলে 8.5 এর ক্ষেত্রে এরকম পাবো। হাইপোক্যালিমিয়া সেখানে হচ্ছে আপনার দেখেন হাইপোক্যালিমিয়া এটা হচ্ছে 3.5। আমরা জানি 4.5 to 6 পর্যন্ত নর্মাল ধরতে পারি, এটা হচ্ছে 3.5 এর নিচে আসছে, সেই ক্ষেত্রে হাইপার ওয়েভে দেখেন আমরা ই ওয়েভটা পাইছি। এখানে হাইপার দেখেন ই ওয়েভটা। ওকে, বাট যখন হাইপার ক্যালিমিয়া যখন 2.5 +2.5 এই লেভেলে যখন থাকবে, এটা হচ্ছে আপনার 3.5 এর ক্ষেত্রে আমরা পাবো এই ওয়েভটা, যেখানে টিটা আমাদের উপরে আছে, আপওয়ার্ড ডিফ্লেকশন যেটা বলি সেটা আছে। বাট যখন হাইপোক্যালিমিয়া 2.5-এ চলে গেছে, এটা 3.5 এর ক্ষেত্রে, আর 2.5 এর ক্ষেত্রে যখন যাব, তখন টিটা ইনভার্সন পাবো।
এবং প্রমিনেন্ট আরো ই ওয়েভ পাওয়া যাবে। সো এখানে কিউআরএস এর পরে টি ওয়েভ ইনভার্সন পাবো এবং ই ওয়েভটা আরো বেশি প্রমিনেন্ট থাকবে। এটা কোন ক্ষেত্রে, যখন আরো বেশি সিভিয়ার হাইপোক্যালিমিয়া থেকে পেশেন্ট চলে যাচ্ছে সেক্ষেত্রে। তবে কিছুদিন আগে একটা পেশেন্টে, আমার একজন ফ্রেন্ডস বলছিল তার পটাশিয়াম লেভেল বলেছিল 13, এটা বলেছিল। আমার খুব ইচ্ছা ছিল তার ইসিজিটা দেখা। আর তার চাইতে বড় কথা, সেই পেশেন্ট কিভাবে বেঁচে ছিল, স্বয়ং আল্লাহ মনে হয় তাকে নিজ হাতে তারা বাঁচায় রাখছে। এবং সবচেয়ে আমরা জানি পটাশিয়াম হাইপো হোক আর হাইপার ক্যালিমিয়া হোক, আমরা পড়বো একটা ক্লাসই আছে সেটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্লাস, সেখানে আমরা দেখবো হাইপো হোক আর হাইপারই হোক পেশেন্ট কার্ডিয়াক অ্যারিথমিয়াতেই মারা যাবে। সে পেশেন্ট হাইপো হোক আর হাইপারই হোক, ক্যালিমিয়া ডেভেলপ করুক, সে কার্ডিয়াক অ্যারিথমিয়াতেই পেশেন্ট মারা যাবে, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাওয়ার কথা। তারপর আল্লাহ তাআলা তারা হায়াত রাখছে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হাইপো এবং হাইপার ক্যালিমিয়া। স্যার এই ফিগার থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন জাস্ট আর কিছু হবে না, জাস্ট আপনার ফাইন্ডিংস গুলো, ই ওয়েভ কখন, প্রমিনেন্ট ই ওয়েভ কখন পাওয়া যায়, স্লেন্ডার টি ওয়েভ কখন পাওয়া যায়, এই ক্ষেত্রে হতে পারে। তবে আপনাদের এফসিপিএস রেসিডেন্সি ক্ষেত্রে কোশ্চেন কি হতে পারে সেটা হচ্ছে দেখবেন এখানের মধ্যে আমাদের এক একটা মান দেয়া আছে। এখানে দেখেন নর্মালি ক্ষেত্রে ইসিজিটা কি কি ফাইন্ডিংস দেখেন পাশে নিচে ফাইন্ডিং সহ দিয়ে আছে। 7 এর ক্ষেত্রে দেখেন নিচে ফাইন্ডিং সহ দিয়ে আছে। সেক্ষেত্রে আমরা কি পাবো? পটাশিয়াম লেভেল 8.5 হলে তার কি কি ফাইন্ডিংস আছে, তারপরে দেখেন 3.5 এর কি ফাইন্ডিংস, এইগুলো দিয়ে আছে। এই কোশ্চেন গুলো আসবে রেসিডেন্সির ক্ষেত্রে। রেসিডেন্সির ক্ষেত্রে আপনার এফসিপিএস রেসিডেন্সির ক্ষেত্রে তখন এই লেভেল গুলো উল্লেখ করে দেবে, তখন নিচে ট্রু আর ফলস এইভাবে আপনাদের আসবে, সিঙ্গেল বেসড আসবে না। এটা দিলে ট্রু ফলস দিয়ে দেবে। আর বিসিএস দিলে সেখানে শুধুমাত্র দেবে ই ওয়েভ কখন পাবো আর টি ওয়েভ কখন পাবো প্রমিনেন্ট, এটা দেবে বিসিএস। আর এফসিপিএস রেসিডেন্সি এই নিচের থেকে তুলে দিয়ে আপনার ট্রু আর ফলস বেজে আসবে, অর্থাৎ আমরা যেটা জানি 5 স্ট্রিম, ওই 5 স্ট্রিম আসতে পারে। ডক্টর মুনতাসির বিল্লাহ ভাইয়া, বুঝতে পারছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এবারে আসছি আমরা স্টক ভলিউম। এখন আমরা আরেকটা পার্টে আসছি, এইগুলো হচ্ছে আমরা খুব বেসিক পার্ট গুলো পড়বো, আমরা অনেক বেশি ডিটেলসে যাব না, জাস্ট মেন যেটা বোঝার দরকার। তাহলে স্ট্রোক ভলিউমটা কি আমরা একটু দেখি। এই স্ট্রোক ভলিউমটা কিছু না, একটা হচ্ছে হার্ট থেকে ব্লাড বের হবে। আমি সবগুলো বাংলাতে বলবো যাতে আপনি সহজে বুঝতে পারেন। হার্ট থেকে ব্লাড বের হবে, কিন্তু কোন সময় কি পরিমাণ হার্ট যখন ব্লাড বের হবে, অর্থাৎ ব্লাড গুলো ইজেক্টেড হবে, সার্কুলেশনে আসবে, পালমোনারি সার্কুলেশন আইদার অথবা সিস্টেমিক সার্কুলেশনে আসবে। এই ব্লাড কোথা থেকে বের হবে? দ্যাট মিনস ভেন্টিকল থেকে বের হবে। কোন সময় বের হবে? বিটের সময়, ইন ইস বিট, এইটা হচ্ছে মেন পার্ট। তার মানে ইস বিটের সময়, হার্টের প্রত্যেকটা বিটের সময় হার্ট ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক সার্কুলেশন, সেটা আইদার পালমোনারি আর সিস্টেমিক যেখানে যাক না কেন, হার্ট থেকে ব্লাড যখন ইজেক্টেড হবে, এভরি ভেন্টি দ্যাট মিনস এভরি ইস বিট হলো বিটে আসবে, প্রত্যেকটা বিটে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে সেটাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম। এবং এটা আমাদের কত পরিমাণ আছে সেটা হচ্ছে 70 ml, অ্যাবাউট 70 ml। যদিও এটা ভ্যারি করে, আমরা এটা নিয়ে ডিটেলস পড়বো, কারো ক্ষেত্রে 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, 40 হতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করে, অ্যাকর্ডিং টু ডিজিজ ভ্যারি করে, মাইকার্ডিয়াম স্ট্রাকচার পরে ভ্যারি করে, পেরিকার্ডিয়াম হার্ট কন্ডিশনে পরে, ডিজিজের ক্ষেত্রে এইগুলোকে ভ্যারি করে। তবে অ্যাবাউট আমরা 70 ml ধরি। এবং স্ট্রোক ভলিউমকে আমরা কিভাবে বের করি, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সূত্রটা কি, সেটা হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে এই এন ডায়াস্টোলিক ভলিউম থেকে যদি আমরা এন সিস্টোলিক ভলিউম যদি মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম কোনটার সময়? ভেন্ট্রিকলে, আমরা যখন হার্টে বিট হবে তখন ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড পালমোনারি সার্কুলেশন অথবা সিস্টেমিক সার্কুলেশন যাবে সেইটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম আপনাকে একটু বুঝতে পারছেন? আমি এইবার স্লাইড একটু স্লোতে যাব যাতে আপনি এগুলো বুঝতে পারেন, কারণ কোশ্চেন গুলো এখন এখান থেকে আসবে। একটা হচ্ছে এত সময় ইসিজি রিলেটেড বললাম, হার্টের থেকে রিলেটেড এখন বলবো। এবং মজার ব্যাপার কি, গতবার সিবিএস এর কোশ্চেন প্যাটার্ন আসছে ডেভিডসন থেকে, মেডিসিন পার্ট থেকে সিবিএস এর কোশ্চেন করা হয়েছে। এবার হয়তো ফিজিওলজি থেকে দিতে পারে, কিন্তু গতবার ছিল মেডিসন, আমাদের ডেভিডসন মানে মেডিসিন পার্ট থেকে করা হয়েছিল। এটা আমরা ক্লাসের মধ্যে দেখতে পাবো। এবার দেখো হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম কি। আমি জাস্ট যেগুলো আমরা একটু একটু মনে হয় যে পারি পারি না, একটু কনফিউশন, ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে এবার দেখেন এন্ড সিস্টোলিক ভলিউম কি। তাহলে আমরা ভলিউম দেখলাম, যার মধ্যে দুইটা কম্পোনেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এটা এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমটা কি?
একদম সহজ ভাষা বোঝে নাকি, সেটা হচ্ছে আমাদের ভেন্টিকুলার সিস্টল হয়। আমরা ভেন্টিকুলার সিস্টল আমরা অলরেডি পড়ে ফেলছি, তিনটা ফেজ থাকে, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ। তাহলে এই যে তিনটা ফেজ পার হয়ে গেল, হওয়ার পরেও দেখলাম হার্টের থেকে সব ব্লাড বের হয় নাই, কিছু পরিমাণ ব্লাড থেকে গেছে। কার মধ্যে? ভেন্টিকুলার মধ্যে থেকে গেছে। এই যে হার্ট ভেন্টিকুলার সিস্টল শেষ হওয়ার পরেও কিছু পরিমাণ ব্লাড যখন ভেন্ট্রিকুলের মধ্যে থেকে যায়, সেই ব্লাডটাকে আমরা বলি এন্ড সিস্টোলিক ভলিউম। এবং এইটা এভারেজ দেখা যায় 40 to 50 ml হয়ে থাকে, 40 to 50 ml, সেটা 40 থেকে 50 ml। আমি একটুখানি আপনাদের ছবি দেখাই দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হার্টের ভালভ, এইটা হচ্ছে আমাদের, ধরেন এখান থেকে আমাদের বের হওয়ার কথা। তাহলে হিসেব মতে আমাদের যখন ভেন্ট্রিকুলার সিস্টল যখন হবে, এখানে যে হার্টের যে ব্লাড ভেন্ট্রিকুলার পার্টের মধ্যে আছে, এই ব্লাডগুলো কোথায় যাবে? আমাদের অ্যাওর্টা দিয়ে বের হবে, অথবা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বের হয়ে যাওয়ার কথা, তাই না? হিসেব মতে এটা। কিন্তু দেখা যায় ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার পরে সবগুলো ব্লাড এখান থেকে না বার হয়ে, সবগুলো না বের হয়ে কিছু বের হয়েছে, ঠিক আছে? এই পরিমাণ মনে করেন ব্লাড, রাইট ভেন্ট্রিকল আর এটা লেফট ভেন্ট্রিকল, এই যে কিছু পরিমাণ ব্লাড যে বের হয়ে গেল অ্যাবাউট 40 to 50 ml, এটাকে আমরা বলছি এন্ড সিস্টোলিক ভলিউম। এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এন্ড সিস্টোলিক ভলিউম একদম সহজ ভাষায়, মানে এর চাইতে আর সহজ নেই। যে সব ব্লাড বের হয়ে গেল, ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হয়ে গেল, ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার পরে কিছু পরিমাণ ব্লাড দেখা যায় এই হার্টের মধ্যে থেকে যায় প্রত্যেকটা ভেন্ট্রিকুলার, এটা অ্যাবাউট 40 to 50 ml, যেটাকে আমরা বলছি এন্ড সিস্টোলিক ভলিউম, মানে সিস্টল শেষ হওয়ার পরে যে ব্লাডটা থাকে। এনি প্রবলেম, এনি ওয়ান এখানে? বুঝছেন, থ্যাংক ইউ। এবার দেখেন এন্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে এন্ড ডায়াস্টল আগের মতোই কথা, আমরা জানি ভেন্ট্রিকুলার ডায়াস্টলের মধ্যে যে ফেজ গুলো আছে, যে টোটাল যে ভেন্ট্রিকুলার যে ডায়াস্টল ফেজ আছে, টোটাল 5 ফেজ: প্রোটো ডায়াস্টলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ, এন্ড লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যেখানে আমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়ে থাকে। লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা 0.1 সেকেন্ড। তাহলে এই যে পাঁচটা ধাপ বললাম, এইগুলো হওয়ার পরে তাহলে ভেন্ট্রিকুলের মধ্যে কি হবে? ব্লাড এসে বসে থাকবে। তাহলে এই যে টোটাল যে ব্লাড জমা হলো, সেটাকে আমরা বলেছি এন্ড ভেন্ট্রিকুলার, মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম। এটাকে আমরা অ্যাজ এ হোল বলি in diastolic volume. So it is the amount of blood which remains in the ventricle at the end of ventricular diastole, এবং এইটা হচ্ছে about 110 থেকে 120 ml হতে পারে, যদি এটা অনেক সময় ভ্যারি করে, কারো ক্ষেত্রে 100ও হতে পারে। সো 100 থেকে 120 হতে পারে। তবে ম্যাক্সিমাম বইগুলো গাইটন জ্ঞানন ঘেটে তারা যা বলছে, তারা বলছে ইউজুয়ালি 110 থেকে 120 ml, এগুলো সবগুলো রেঞ্জের মধ্যে দেওয়া। দিস দ্য এন্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে আমি একটু ফিগারটা দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে এন্ড ডায়াস্টলিক ভলিউম। তখন এই যখন ডায়াস্টল আসে, তার মানে আমাদের অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকুলার পার্টে ব্লাড আসছে, এবং আসার পরে যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল, জাস্ট সহজ ভাষা, ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন আসলো, আসার পরে যখন এই যে ব্লাড গুলো জমা হলো, টোটাল যে ব্লাড এখানে জমা হচ্ছে ভেন্ট্রিকুলে, এই এক একটা ভেন্ট্রিকুলে যে পরিমাণ ব্লাড থাকছে, এন্ড ডায়াস্টলিক ভলিউম, যেটাকে আমরা বলছি 110 থেকে 120 ml। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্টের বাল্ব। দেখেন তো এবার বুঝতে কোনো সমস্যা আছে কিনা? দুইটা ফিগার কি বুঝতে পারছেন? এনি প্রবলেম, এনি ওয়ান? আর স্ট্রোক ভলিউমটা কি? যখন এখান থেকে আমাদের এই যে ব্লাড গুলো যাচ্ছে, এই রাস্তা দিয়ে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে, সবগুলো ব্লাড না যেয়ে এইখানে যে কটুক জমা হয়ে গেল, এই একটুক যে জমা হলো, এটাকে আমরা বলছি এন সিস্টোলিক ভলিউম। আর যে ব্লাডটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে আসছে, এটা হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, আর এটা সিস্টেমিক সার্কুলেশন। এই যে ব্লাডটা যেটা আসছে প্রত্যেকটা বিটে, এটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। দিস ইজ দ্য মেন বেসমেন্ট। এই যে পরিমাণ ব্লাডটা বের হয়ে গেছে, সেটা স্ট্রোক ভলিউম ইন ইস বিটে। আর যেটা পুরো ডায়াস্টল শেষ হওয়ার পরে হোল ব্লাডের মধ্যে ব্লাড আছে ভেন্ট্রিকুলে, সেটা হচ্ছে এন ডায়াস্টলিক ভলিউম। সিস্টল হওয়ার পরেও কিছু পরিমাণ ব্লাড হার্টে থেকে গেছে, সেটা হচ্ছে এন সিস্টোলিক ভলিউম। ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্ট্রোক ভলিউম, এখন দেখবো কোন কোন ফ্যাক্টর গুলো স্ট্রোক ভলিউম কে। তাহলে ভেনাস রিটার্ন, তার মানে আপনাদের এখন দেখেন স্ট্রোক ভলিউম, যত পরিমাণ ভেনাস রিটার্ন আসবে, ভেনাস রিটার্ন মানে যত ব্লাড গুলো আমাদের পেরিফেরাল সার্কুলেশন থেকে আমাদের হার্টের মধ্যে আসবে, তত বেশি স্ট্রোক ভলিউম বাড়বে। এই জন্য বলা হয় যে সমানুপাতিক, যত বেশি আসবে তার মানে এই স্ট্রোক ভলিউম ইকুয়াল টু ভেনাস রিটার্ন। ওকে, ভেনাস রিটার্ন যদি বাড়ে স্ট্রোক ভলিউম বাড়বে। স্ট্রোক ভলিউম তখনই কমবে যখন ভেনাস রিটার্ন পরিমাণ কমে যাবে। ভেনাস রিটার্ন পরিমাণ কমে গেলে স্ট্রোক ভলিউম পরিমাণ কি হবে, কমে যাবে। দিস ইজ দ্য ভেনাস রিটার্ন রিলেশন। হার্ট রেট, হার্ট রেট দেখেন এইটার সাথে দেখেন রিভার্সি সম্পর্ক, কারণ হার্ট রেট যদি বেড়ে যায় তো স্ট্রোক ভলিউম কমে যাবে, আর হার্ট রেট যদি কমে যায় স্ট্রোক ভলিউম বাড়বে। এটা জাস্ট একটু মানে আমি খুব সহজ ভাষায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, স্পেশালি সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এখানে হার্ট রেট অনেক বেশি থাকে। হার্ট রেট বেশি হওয়ার কারণে তাহলে দেখেন যে পরিমাণ ব্লাড ভেন্টিকুলারে জমা হওয়ার কথা ছিল সেই পরিমাণ ব্লাড জমা হতে পারবে না, এবং হার্ট রেট যত হবে তাহলে বিট পরিমাণ বাড়বে, আর হার্টে বিট যত বাড়বে তাহলে অল্প ব্লাড স্ট্রোক ভলিউমের মধ্যে বের হয়ে যাবে, তখন হার্টে ইজেক্ট হবে, তাহলে ভলিউমের পরিমাণ অনেক পরিমাণ কমে যাবে, ভলিউমের পরিমাণ অনেক বেশি কমে যাবে। এই জন্য হার্ট রেট বাড়লে স্ট্রোক ভলিউম কমে। তাহলে আমি আরো সুন্দর করে লিখে দিই, হার্ট রেট যদি আপনার, এটা হচ্ছে হার্ট রেট যদি কমে যায় তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে, আর স্ট্রোক ভলিউম তখনই কমবে যখন হার্ট রেট বাড়বে। তাহলে হার্ট রেট বেড়ে গেলে স্ট্রোক ভলিউম কমবে, আর হার্ট রেট কমে গেলে স্ট্রোক ভলিউম বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন দেখেন, ফোর্স অফ কন্ট্রাকশন যত বেশি ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে তত বেশি স্ট্রোক ভলিউম হবে, মানে তত বেশি ইজেক্টেড হবে ব্লাড, তার মানে এটা কনভেনশনাল মানে প্রপোর্শনাল। আর হার্ট ফোর্স অফ কন্ট্রাকশন যদি পরিমাণ কমে যায় তাহলে স্ট্রোক ভলিউমের পরিমাণও কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই আজকে এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা বুঝতে আমরা অনেকবার বলবো সহজ ভাষায় এক কথায় লাইনে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স আর কিছু না, আমাদের আর্টেরিয়াল প্রেশার, আমাদের যে ব্লাডে স্পেশালি আর্টেরিয়াল প্রেশারটা, আর্টেরিয়াল প্রেশার ভেনাস প্রেশারও আসে, তবে আমরা এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেন গুরুত্ব দিয়ে থাকি, কারণ এর সাথে আমাদের ব্লাড প্রেশার রিলেশনটা বেশি থাকে, কার্ডিয়াক আউটপুটের রিলেশনটা আরো বেশি থাকে, এই জন্য এটা ধরি। ভেনাস প্রেশার ধরতে পারেন, তবে আর্টের বেশি বেশি ধরি। আর অ্যাজ এ হোল যদি আপনারা চিন্তা করেন সেটা হাইপার টেনশনও হতে পারে। হাইপার টেনশন মানেই যত বেশি প্রেশারটা থাকবে, ব্লাড ভেসেলের মধ্যে প্রেশারটা থাকবে, তার এগেনস্টে আমাদের হার্টকে আপনার কাজ করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করবে। সো এই প্রেশার যত বেশি থাকবে হার্ট ব্লাড ভেসেলের মধ্যে, আরো যদি সহজ ভাষায় যদি বুঝি, ব্লাড ভেসেলের মধ্যে প্রেশার, তাহলে আরো আপনার ক্লিয়ার, কারোর মধ্যে কোনো ইয়ে থাকবে না। ব্লাড ভেসেলের মধ্যে যে প্রেশার গুলো থাকবে তার কারণে আমাদের কি হতে পারে, তখন ওই ব্লাড ভেসেলের প্রেশারের কারণে আমাদের ব্লাড হার্টের থেকে খুব সহজে বেরোতে পারবে না, যার কারণে আমাদের স্ট্রোক ভলিউম পরিমাণ কমে যাবে। তার মানে এটা আমরা এইভাবে বলতে পারি যে স্ট্রোক ভলিউম রিভার্স টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তার মানে ভলিউম, স্ট্রোক ভলিউম তখনই বাড়বে যখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স পরিমাণ কম, আর স্ট্রোক ভলিউমের পরিমাণ তখন কমে যাবে যখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের পরিমাণ, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি থাকবে। তার মানে একই কথা যে রেজিস্ট্যান্স যদি বেশি থাকে হার্ট কাজ করতে পারবে না আগের মতো, এই জন্য স্ট্রোক ভলিউম কমে যাবে। আর রেজিস্ট্যান্সের পরিমাণ যদি কম থাকে তাহলে হার্ট সহজে কাজ করতে পারে, বেশি পরিমাণ ব্লাড আমাদের সার্কুলেশনে পাঠাতে পারবে। এবার দেখি এন সিস্টোলিক ভলিউম। এখন আমি যে টপিকগুলো বলছি এইগুলো প্রত্যেকটা ইনফিনিটি ইনফিনিটি স্টার, এবং এই জায়গার থেকে কোশ্চেন করা হয়, বিসিএস থেকে আপনাদের আসবে, এফসিপিএস থেকে সিঙ্গেল বেস্টে দেয় না শান্ত, এটা আপনার মাল্টিপল চয়েসে দেয়। আর এমডি প্লাস এমএস এই সব জায়গার কোশ্চেন করা হয় এই ফ্যাক্টরস থেকে, এই যে স্ট্রোক ভলিউমের ফ্যাক্টরস, এন্ড সিস্টোলিক ভলিউমের ফ্যাক্টরস, এন্ড ডায়াস্ট্রিক ভলিউমের ফ্যাক্টরস, এই ফ্যাক্টর যা যা দেখবেন যেখানে যেখানে দেখবেন সেখানে সেখানে সবগুলোতে কোশ্চেন হয়। তারপরে এবার দেখে এন্ড সিস্টোলিক ভলিউমের ক্ষেত্রে কি হয়, দেখেন প্রেশার লোড যত বাড়বে,
প্রেসার লোড যত বাড়বে এন্ড সিস্টেমিক ভলিউমের পরিমাণ বা বেড়ে যাবে। এখানে প্রেসার লোড মানে কার লোডের কথা বলা হয়েছে? এই প্রেসার লোড আর কেউ না, আর্টেরিয়াল প্রেসার। আমি আর অনেক ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে গেলে আপনারা মানে শেষ করা যাবে না। তাহলে এই প্রেসারটা হচ্ছে আর্টেরিয়াল প্রেসার। আর্টেরিয়াল মধ্যে মানে আপনার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে আর্চ আবার ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই যে যে মেন যে সিস্টেমিক সার্কুলেশন, এই আর্টেরিয়াল প্রেসার যত বেশি বেড়ে যাবে আমাদের হার্ট আগের মতো সেই পরিমাণ ব্লাড এর মধ্যে পার করতে পারবে না, যার কারণে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেল হওয়ার পরেও হার্টের ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাড থেকে যাবে। দ্যাট মিনস এন স্টোলিক ভলিউমের পরিমাণ বেড়ে যাবে। তবে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি বেশি হয় তাহলে এটা বাড়বে, আর কন্ট্রাক্টিলিটি যদি কম হয় তাহলে এটা কি হবে, আমাদের এটা পরিমাণ কমে যাবে। এখন যদি কারো মনে করেন এমআই হলো, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে গেল, তাহলে হার্ট আগের মতো কন্ট্রাকশন করতে পারবে না, তখন এন্ড সিস্টোলিক ভলিউম পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। দ্যাট মিনস এমআই তে কি হবে চিন্তা করেন, রিডিউস মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি কমে যায় তাহলে উল্টাটা হবে, এন্ড সিস্টোলিক ভলিউমের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, দিস ইজ ইন কেস অফ এমআই, ইন কেস অফ এমআই। ওকে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাবে, তখন ইনসুলিন ভলিউম বেড়ে যাবে। স্ট্রোক ভলিউম অলরেডি আলোচনা করছি, স্ট্রোক ভলিউম যদি বাড়ে মানে ব্লাড বেশি পরিমাণ যদি বের হতে পারে তাহলে স্বাভাবিক সিস্টল এন্ড সিস্টোলিক ভলিউম পরিমাণ কমে যাবে, এন্ড সিস্টোলিক ভলিউমের পরিমাণ কমে যাবে। আচ্ছা, আপনারা কি এগুলো বুঝতে পারছেন? আমি খুব সহজে বলছি, আপনাদের কাছে আমার মনে হয় খুব ইজি লাগার কথা, কঠিন হওয়ার কথা না। বুঝতে পারছেন আমার কথাগুলো? মানে এখন সব একটু ম্যাথমেটিক্যাল তো এই জন্য। বুঝতে পারছেন? ভাই আপনারা কি আছেন না ঘুমাচ্ছেন? কোথায়? কিছু তো বলেন, হ্যাঁ না কিছু বলেন। ওকে, হ্যাঁ প্রেজেন্ট ছাড়াও আছে, তার মানে আপনি জাগ্রত আছেন মুনতাসির বিল্লাহ ভাইয়া। ঠিক আছে, ওকে। আমি এই খুব সহজ করে বলছি এবং এইগুলো বেশি আসে তো একটু ব্যাখ্যা করছি। এবার দেখবেন এন ডায়াস্টলিক ভলিউম, এন ডায়াস্টলিক ভলিউম দেখেন, ফিলিং টাইম। এই জানেন আপনাদের, আমি বিশ্বাস আপনারা জানেন না, এইখান থেকে এফসিপিএস রেসিডেন্সি এমডি মানে চিন্তা বাইরে, মানে এত কোশ্চেন হয় এই জায়গা থেকে। এফসিপিএস এমডি এমএস, আপনারা যারা পাশ করে গেছেন তারা তো খুব ভালোই জানেন, আর যারা আমার মতো বা যারা এখনো অনেকে আছে যারা পরীক্ষার্থী দেবে তারা আরো ভালো জানবে। তাহলে এবার দেখেন এন্ড ডায়াস্টলিক ভলিউম নাম্বার 1 হচ্ছে ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, ডিস্টেন্স অফ দ্য ভেন্ট্রিকল, ভেনাস রিটার্ন, ইজেকশন ফ্র্যাকশন এন্ড অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এই 6টা পয়েন্ট একবারে বললাম কারণ এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিলিং টাইমটা চিন্তা করেন, ফিলিং টাইম মানে কি, আপনি যদি ভেন্ট্রিকল ফিল করার যদি টাইম যদি বেশি পান, তাই না, ভেন্ট্রিকল যদি টাইম যদি বেশি পান তাহলে হিউজ পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে আসবে, ডায়াস্টলের সময় অনেক বেশি ব্লাড পাবে। এই জন্য ফিলিং টাইম যত বেশি পাওয়া থাকবে, তাহলে ফিলিং টাইম যত বেশি সময় থাকবে এন ডায়াস্টোলিক ভলিউমের পরিমাণ তত বেশি হবে। যদি ফিলিং টাইমের পরিমাণ যদি কমে যায়, এন ডায়াস্টোলিক ভলিউমের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, খুব সহজ ভাবে হলে। ইফেক্টিভ ফিলিং প্রেসার মানে পর্যাপ্ত পরিমাণ প্রেসারে যদি সে যেতে পারে, হাই প্রেসার নিয়ে পরে প্রেসার নিয়ে যেতে পারে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হওয়ার পরে যেতে পারে, তাহলে এই ফিলিং প্রেসার যদি বেশি থাকে তাহলে ভলিউম ইন্ডাস্ট্রি বাড়বে, আর ফিলিং প্রেসার যদি কম থাকে তাহলে ভলিউমের পরিমাণ কমে যাবে। ডিস্টেন্সিটি অফ দ্য ভেন্ট্রিকল, তাহলে সহজে হার্টে ভেন্ট্রিকল যদি বড় হয়, হার্টে ভেন্ট্রিকল যদি বড় হয় এক্সটেন্স করতে পারে, তাহলে সে বেশি পরিমাণ ব্লাড ডায়াস্টলেশন ব্লাড বেশি নিতে পারবে। আর যদি এটা করতে না পারে সেক্ষেত্রে কি হবে, কমে যাবে। যেমন পেরিকার্ডিয়াল টেম্পোনেট, পেরিকার্ডিয়াল টেম্পোনেট অথবা কার্ডিয়াক টেম্পোনেট যেটা বলা হয় আপনারা জানেন। এই কার্ডিয়াক টেম্পোনেট যখন হবে তখন আমাদের হার্টটা কি করতে পারে না, আমাদের হার্টে এই হার্টে যে এই মনে করেন এটা হচ্ছে আমাদের হার্টের পেরিকার্ডিয়াম, এখানে আমাদের কি থাকছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকছে। পেরিকার্ডিয়াল যদি ফ্লুইড থাকে তাহলে আপনি চিন্তা করেন, পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি থাকে তাহলে হার্ট আগের মতো আর কি করতে পারবে না, ডিস্টেন্সিবিলিটি হতে পারবে না, বাড়তে পারবে না। তাহলে যে পরিমাণ এখানে সে ব্লাড নিতে পারতো সেই পরিমাণ সে ব্লাড নিতে পারবে না, ডায়াসলের সময় সেই পরিমাণ ব্লাড নিতে পারবে না। তাহলে সেই সময় যদি ব্লাড দিতে যদি না পারে তাহলে পেরিকার্ডিয়াল টেম্পোনের ক্ষেত্রে কি হবে, এন ডায়াস্টিক ভলিউমের পরিমাণ কম। তাহলে কার্ডিয়াক টেম্পোনেট অথবা পেরিকার্ডিয়াল টেম্পোনেট এই কাহিনীর ক্ষেত্রে এখানে কি হবে, আমাদের এন ডায়াস্টোলিক ভলিউমের পরিমাণ কমে যাবে।
আর যদি ডিস্টেন্স যদি নর্মালি বেশি হতে পারে তাহলে ইন্ডাস্ট্রির পরিমাণ বেশি হবে। কি বুঝতে পারছেন তো? একটু সহজ করে বলছি যে পেরিকার্ডিয়াল, আমি একটু ডিজিজ সহ বলছি তাহলে বুঝতে পারবেন যে পেরিকার্ডিয়াল টেম্পোরারি সময় হার্ট পাম্প বাড়াতে পারে না, ডিস্টেন্স হতে পারে না, যার কারণে সে ভেন্ট্রিকলে ডায়াস্টলের সময় হিউজ পরিমাণ ব্লাড নিতে পারে না, পরিমাণ পরিমাণ কমে যায়। এই জন্য পেরিকার্ডিয়াল টেম্পোরারির সময় এন ডায়াস্টল ভলিউম পরিমাণ কমে যাবে। ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্নে আজকে আলাদা একটা ক্লাসই আছে। তা ভেনাস রিটার্নে দেখি এটা সহজ ভাষায়, ভেনাস রিটার্ন যত পরিমাণ হবে, ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্ন মানে হচ্ছে আমাদের পুরো হোল ব্লাড থেকে যখন ভেন গুলো আসবে, তাহলে ভেনাস রিটার্ন যত বেশি হবে আমাদের কি হবে, হার্টে তত বেশি পরিমাণ ব্লাড আসতে পারবে। আর যত পরিমাণ ব্লাড আসতে পারবে তার মানে আমাদের এন ডায়াস্টলিক ভলিউমের পরিমাণ বেড়ে যাবে। আর যদি ভেনাস রিটার্নের পরিমাণ যদি কম হয় তাহলে আমাদের আলটিমেট এন ডায়াস্টলিক পরিমাণ কমে যাবে। আমার কথা বুঝতে পারেন? খুব সহজ। ভেনাস রিটার্ন যদি হার্টে চলে আসে, হার্ট বা আমাদের পেরিফেরাল ব্লাড গুলো হার্টে চলে আসছে, তাহলে আলটিমেট ডায়াস্টলের সময় অনেক পরিমাণ ব্লাড পাবে। আর যদি পরিমাণ সে যদি না আসতে পারে, আলটিমেট আমাদের ডায়াস্টলের ব্লাড পরিমাণ কমে যাবে। ইজেকশন ফ্রাকশন, এই জিনিসটা আমরা খুব বেশি দেখি। আমরা যখন ইকো করে থাকি, ইকো কার্ডিওগ্রাম করে থাকি, তখন আমরা এই ইজেকশন ফ্র্যাকশনটা দেখে থাকি। ইজেকশন ফ্র্যাকশন জিনিসটা কি? এইটা হচ্ছে আমাদের যখন এখান থেকে ব্লাড আসছে, কোথা থেকে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার, এই যে ব্লাড আসলো, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাড চলে আসলো, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার আসলো, আসার পরে এইবারটা যখন ব্লাড ইজেকশন হবে অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টেল হবে, তখন এখানে আমার মনে করেন খুব সহজ করে বুঝাই দিই তাহলে বুঝবেন। মনে করেন আমার এখানে 100 ml ব্লাড আছে, কত ml ব্লাড আছে ভেন্ট্রিকুলে, 100 ml ব্লাড আছে। এই 100 ml এর মধ্যে, তাহলে আর খুব সুন্দর বুঝতে পারেন, একটু বুঝাই দিই। এইখানে যে ব্লাড আসছে, এখানে মনে করেন 40 ml ব্লাড থেকে গেছে, আর এই যে আমাদের সার্কুলেশনের মধ্যে গেছে, এই সার্কুলেশনের মধ্যে গেছে, এটা এমন হচ্ছে 60 ml। তাহলে এটাই যদি আমরা বলি 60 ml ডিভাইডেড বাই 100, এই যে 100 ml ব্লাডের মধ্যে 60 ml যে ব্লাডটা গেল, 100 ml এটা 60 ml ব্লাড গেল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইজেকশন ফ্রাকশন। এবং এটাকে শান্ত দেখবেন পার্সেন্টেজে লেখা হয়ে থাকে। আপনারা যদি কখনো কখনো যদি ইয়েতে দেখেন, ইকোকার্ডিওগ্রাম দেখেন, দেখবেন ইজেকশন ফ্রাকশন অলওয়েজ ফ্রাকশনে লেখা থাকবে, অর্থাৎ পার্সেন্টেজে এরকম দেওয়া থাকবে, পার্সেন্টেজ একটা সাইন থাকবে, এইটা দিয়ে বোঝায় যে 100 ml তার 60% থাকে। ইউজুয়ালি অনেক সময় 60 থেকে 70, অনেক ক্ষেত্রে কে বলে 50 থেকে 70% আমরা নর্মাল কাউন্ট করি, তবে আমরা সাধারণত নর্মালি 60% বা তার উপরে গেলে পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন নর্মাল বলে থাকি। তাহলে এটা যদি কমতে থাকে তাহলে পেশেন্ট আস্তে আস্তে শকের দিকে চলে যাবে, তার মানে হঠাৎ কার্ডিয়াক ফেলিওরের দিকে চান্স থাকতে পারে, ইভেন কার্ডিওজেনিক শকও হতে পারে ইজেকশন ফ্র্যাকশন পরিমাণ যদি কমে যেতে পারে। দিস ইজ দ্য ইজেকশন ফ্র্যাকশন। সবাই কি বুঝতে পারছেন ইজেকশন ফ্র্যাকশন? ওকে, তাহলে এই হচ্ছে আমরা যে খুব সহজে যেটা আমরা নর্মালি দেখে থাকি। আর আর্টেরিয়াল কন্ট্রাকশন, আর্টেরিয়াল কন্ট্রাকশন হচ্ছে লাস্টে যখন আমরা একদম একদম লাস্টে যখন আমরা ভেন্ট্রিকুলার যখন আমরা দেখি, ভেন্ট্রিকুলার ডায়াস্টল ফেজে লাস্ট স্টেজ, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যখন ওখান থেকে আরেকটা প্রেশার আছে এবং 30% ব্লাড, 20 থেকে 30% ব্লাড ভেন্ট্রিকুলার ডায়াস্টলের লাস্ট ফেজে, এটা আমাদের সবারই মনে আছে, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তখন এইটা আমাদের কি থাকে, সেমিলুনার ভার্বটা ওপেন থাকে, আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভার্বটা ওপেন থাকে। তখন আমাদের লাস্ট যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়, এখানে যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে তখন ব্লাডটা আবার আসবে আবার 20 থেকে 30%। এই যে ফিলিংটা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এইটা কারণে আসলে তখন আমাদের এন্ড ডায়াস্ট্রিক ভলিউমের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন যদি বেশি হয় তাহলে আমাদের এন্ড ডায়াস্ট্রিক ভলিউমের পরিমাণ বাড়বে, আর অ্যাট্রিয়াল কন্ডাকশন পরিমাণ যদি কম হয় এই ডায়াস্ট্রিক ভলিউমের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে মোটামুটি ব্যাখ্যা। ইজেকশন ফ্র্যাকশন সাথে এন ডায়াস্ট্রিক ভলিউম হ্যাঁ আছে, কারণ হচ্ছে দেখেন এন ডায়াস্ট্রিক ভলিউম পরিমাণ যদি এখানে ব্লাড যদি ডায়াস্টল যখন হবে, ডায়াস্টল হওয়ার পরে আবার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হবে,
ঠিক আছে। এখন এন্ড এন্ড ডায়াস্টল ভলিউম যদি কম থাকে তাহলে আমাদের স্ট্রোক ভলিউম যেটা আমরা বলছি ব্লাড ইজেক্টেড যেটা হবে সেটা পরিমাণও কমে যাবে। যখন ইজেক্টের পরিমাণ কমে যাবে তখন আস্তে আস্তে ইজেকশন ফ্র্যাকশন পরিমাণ কমে যাবে। আরো হতে পারে যদি আপনার এখানে যদি এমআই হয়ে থাকে, আপনার যদি হার্টে যদি এমআই হয়ে থাকে, আগে একটু যে কন্ট্রাকশন আগের মধ্যে কন্ট্রাকশন হবে না, তাহলে ব্লাড ওর মধ্যে যেতে পারবে না। তখন কি হবে, আস্তে আস্তে এখানে ভেন্ট্রিকল গুলো কি হবে, ব্লাড বেশি করে জমবে। তার মানে পেশেন্টের আস্তে আস্তে হার্ট ফেলিওরের দিকে চলে যাচ্ছে। আরো অনেকগুলো পার্ট আছে। যখন আবার কি করি আমরা, যে ফোর্স অফ কন্ট্রাকশন, এটা আমরা দেখি যে ফ্রাঙ্ক স্ট্যানিং ল, ওইটা তখন আবার ফলো করে চেষ্টা করবে হার্ট যাতে আবার নর্মালের দিকে চলে আসতে পারে। দিস ইজ দ্য, হ্যাঁ, দিস ইজ দ্য রিলেশন অফ দ্য ইজেকশন ফ্র্যাকশন অ্যান্ড এন্ড ডায়াস্ট্রিক ভলিউম। মানে এন্ড ডায়াস্ট্রিক ভলিউম যদি যথেষ্ট পরিমাণ থাকে তাহলে ব্লাড ইজেক্টেড হবে, যদি কম থাকে কম হবে। অথবা যদি ভেন্ট্রিকুলের মধ্যে যদি আপনার মাইক্রো ইনফাকশন মনে করেন যে এখানে এমআই হয়ে বসে আছে, তাহলে সেখান থেকে কি হবে, হার্ট আগের মতো কন্ট্রাকশন করবে না, ব্লাড আগের মতো যেতে পারবে না, অর্থাৎ ফ্লুইড বের হতে মানে হার্টে মানে যেটা সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশন ব্লাড যেতে পারবে না, আস্তে আস্তে এই জায়গাটা সব ব্লাড জমা শুরু হবে এবং সেটা কি হবে, ভেন্ট্রিকুলার আমাদের হার্ট, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলো ডেভেলপ করে এবং আদার্স কার্ডিয়াক ডিজিজ গুলো, এগুলো সবগুলো ডেভেলপ করে। এবং সবচেয়ে ইজেকশন ফ্র্যাকশন যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমরা এইটা থেকে পেশেন্টের হার্টের কন্ডিশনটা ডায়াগনোস করতে পারি যে পেশেন্টের এখন হার্টের অবস্থা কেমন আছে, ভালো না খারাপ। এটাই মোটামুটি। এই ইন্ডাস্ট্রি পরিমাণ কমে গেলে ইজেকশন ফ্র্যাকশন পরিমাণ কমে যাবে, এটা হচ্ছে বললাম না, ইন্ডাস্ট্রি পরিমাণ যদি কমে যায়, এটা তো অলরেডি আলোচনা করছি যে ভলিউমের পরিমাণ কমতে থাকে ইজেকশন ফ্র্যাকশন পরিমাণ কমে যাবে। আবার যদি মনে করেন ইন্ডাস্ট্রি পরিমাণ পরিমাণ আছে কিন্তু সে বের হতে পারছে না, সেটাও এই কারণে। আমাদের মেন টার্গেট হচ্ছে ব্লাড যথেষ্ট পরিমাণ সিস্টেমিক সার্কুলেশনে আসছে কিনা, আর্টেরিয়াল সার্কুলেশন যাচ্ছে কিনা। কারণ আর্টেরিয়াল সার্কুলেশন যদি না যায়, আমাদের বডিগুলো এক একটা ব্লাড সবগুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। সো এই ইজেকশন ফ্র্যাকশনটা দেখি যে সিস্টেমিক সার্কুলেশনের ব্লাড কি পরিমাণ বডি পায়। আমাদের মেন টার্গেট হচ্ছে ওই সিস্টেমিক সার্কুলেশনে কি পরিমাণ ব্লাড গুলো আসছে। যদি ইজেকশন ফ্র্যাকশন পরিমাণ যদি কমে যেতে থাকে, একটা পেশেন্টে 60 থেকে 30, মনে করেন যে 50-তে আসছে, 40-তে আসছে, 30%, আমি ইভেন অনেক পেশেন্টে পাইছি 30%। তার মানেটা কি, মানে এটা বোঝাচ্ছে যে তার এন্ড ডায়াস্ট্রিক ভলিউম যে পরিমাণ আসছে সেটা 100 হোক 120 হোক আমার বিষয় না, বিষয় হচ্ছে তার সিস্টেমিক সার্কুলেশন তার 30% যায়। অর্থাৎ 100 ml এর মধ্যে অনলি 30% ব্লাড সার্কুলেশন আসছে। যদি অনলি 30% যায়, তাহলে ব্রেন কি পাবে, কিডনি কি পাবে, লাংস কি পাবে, তারপর প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে ব্লাড ডেফিসিয়েন্সি হবে। তার মানে পেশেন্ট গোয়িং ফর দ্য কার্ডিওজেনিক শক। ওকে। এবং এই জিনিসটা আমরা অনেক পড়বো, দ্যাট মিনস পাম্প ফেলার কারণে যেটা পড়বো, এটা আমরা প্যাথোলজিতে পড়বো। আমাদের ফিজিওলজিতে শক আছে কিন্তু আমি এখানে রাখিনি, কারণ লাস্ট আমি যেটা বিসিএস ছিলাম 39 বিসিএস এ 3টা কোশ্চেন করা হয়েছে কার্ডিওজেনিক শক থেকে, মানে মানে দ্যাট মিনস শকের থেকে, সবগুলো প্যাথোলজিতে করানো হয়েছে। এবং এই কারণে আমি এই চিন্তা করলাম শক ফিজিওলজিতে পড়লে আপনার খুব একটা ভালো বুঝবেন না, বা পড়ে দেখতে সময় নষ্ট, তার থেকে যদি আমরা প্যাথোলজির সময় ফিজিওলজি এবং প্যাথোলজি একসাথে পড়ি, তখন কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ওই সময় মানে আরো আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে এই কেন আমরা ইজেকশন ফ্র্যাকশন গুলো দেখি। এখন জাস্ট একটু বোঝানোর জন্য এইগুলো কথা। Okay, এইগুলো আর ব্যাখ্যার মধ্যে যায়নি। এখন দেখেন, এখন আমি এই যে এত সময় যে কথাগুলো বললাম, এরপরে একটা ছোট্ট একটা ভিডিও রাখছি যাতে আপনাদের কনসেপ্টটা আরো যেন ক্লিয়ার হয়। আরে একটু Cardiac ভিডিওটা দেখেন। output is the amount of blood pumped by each ventricle in 1 minute. It is the product of stroke volume, the amount of blood pumped in one heartbeat, and heart rate, the number of beats in 1 minute. An increase in either stroke volume or heart rate results in increased cardiac output, and vice versa. For example, during physical exercises, the heart beats faster to put out more blood in response to higher demand of the body. It is noteworthy that the ventricles do not eject all the blood they contain in one beat. In a typical example, a ventricle is filled with about 100 milliliters of blood at the end of its load, but only 60 milliliters is ejected during contraction. This corresponds to an ejection fraction of 60%. The 100 milliliters is the end diastolic volume, or EDV. The 40 milliliters that remains in the ventricle after contraction is the end systolic volume, or ESV.
The stroke volume equals EDV minus ESV and is dependent on three factors: contractility, preload, and afterload. Contractility refers to the force of the contraction of the heart muscle. The more forceful the contraction, the more blood it ejects. Preload is related to the end diastolic volume. Preload, by definition, is the degree of stretch of cardiac myocytes at the end of ventricular filling. But since this parameter is not readily measurable in patients, EDV is used instead. This is because the stretch level of the wall of a ventricle increases as it's filled with more and more blood. Just like a balloon, the more air it contains, the more stretched it is. According to the Frank-Starling mechanism, the greater the stretch, the greater the force of contraction. In the balloon analogy, the more inflated the balloon, the more forceful it releases air when deflated. Afterload, on the other hand, is the resistance that the ventricle must overcome to eject blood. Afterload includes two major components: vascular pressure. The pressure in the left ventricle must be greater than the systemic pressure for the aortic valve to open. Similarly, the pressure in the right ventricle must exceed pulmonary pressure to open the pulmonary valve. In hypertension, for example, higher vascular pressures make it more difficult for the valves to open, resulting in a reduced amount of ejected blood. Damage to the valves, such as stenosis, also presents higher resistance and leads to lower blood output. ওকে, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। এটাকে আমি রাখছিলাম যাতে আপনারা আরো বুঝতে পারেন, আপনাদের এই কারণে এটাকে নিয়ে আসছি। এখন দেখেন আমরা কার্ডিয়াক আউটপুটে আসবো। কার্ডিয়াক আউটপুট আমরা জানি আগেবার স্ট্রোক ভলিউম যেটা আমরা দেখছিলাম সে সময় ব্লাড ইজেক্ট হয়েছিল। এখন কার্ডিয়াক আউটপুট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজ ইজেক্টেড, তার মানে এখানেও ইজেক্টেড হবে। স্ট্রোক ভলিউমের সময় ইজেক্ট হয়েছে, কার্ডিয়াক আউটপুটের সময় ইজেক্টেড ব্লাড হয়েছে। তাহলে ডিফারেন্সটা কি? দুইটা আবার দেখেন ভেন্ট্রিকলতে ইজেক্ট হয়েছে। স্ট্রোক ভলিউমের সময় ভেন্ট্রিকলতে ইজেক্ট হয়েছে, কার্ডিয়াক আউটপুট ভেন্ট্রিকলতে ইজেক্ট হয়েছে। তারপর দুইটা ক্ষেত্রেই সেম, কিন্তু সেখানে দেখেন স্ট্রোক ভলিউমের ক্ষেত্রে আমাদের ছিল পার বিট, ইন হার্ট বিট, তাই না? ইন হার্টবিট, বাট এখানেই আছে পার মিনিট। এই হচ্ছে মেন ডিফারেন্স। তাহলে কার্ডিয়াক আউটপুট কি? যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। পার মিনিটে যে পরিমাণ ব্লাড বের হবে, ইজেক্টেড হবে ভেন্ট্রিকল থেকে, সিস্টেমিক সার্কুলেশন অথবা পালমোনারি সার্কুলেশন যেটা বলেন, সেটাকে আমরা অ্যাজ এ হোল বলছি কার্ডিয়াক আউটপুট। সো দ্য প্রোডাক্ট অফ স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট, এটা অলরেডি জানি। কার্ডিয়াক আউটপুট আমরা জানি স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট, এই দুইটা হচ্ছে মেন ইকুয়েশন। তো 70 ml ইন্টু 20 যদি আমরা নর্মাল হার্ট রেট যেটা আমরা জানি 72, তাহলে 5 পয়েন্ট যেটা আছে 5.4 লিটার অন এভারেজ, 5 লিটার পার এভারেজ, অর্থাৎ 5 to 6 লিটার রেঞ্জে আমরা ধরে থাকি। এটা নিয়ে হচ্ছে আমাদের জ্ঞাননের পার্ট। জ্ঞানন থেকে বলছে এটা 5.04 অথবা রেঞ্জে 5 to 6 লিটার পার মিনিট। তার মানে এই প্রত্যেকের নর্মালি কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5 to 6 লিটার পার মিনিট। স্যার আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে? ওকে, আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি দেবো, সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমাদের জ্ঞানন থেকে নিয়ে। এখন আমি পরে আবার গাইটনও ঘাটছি, গাইটন 12 এডিশন 13 এডিশন, সেখানে দেখেন কি বলছে নর্মাল ভ্যালু অফ কার্ডিয়াক আউটপুট। এটা দেখেন সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে এভারেজ 5 লিটার, এভারেজ 5 লিটার পার মিনিট। মেলের ক্ষেত্রে হচ্ছে 5.6 ml, 5.6 লিটার পার মিনিট মেলের ক্ষেত্রে এটা, আর ফিমেলের ক্ষেত্রে 4.9 লিটার পার মিনিট। এটা হচ্ছে নিয়ে আসছে গাইটন থেকে 12 এডিশন এবং 13 এডিশন থেকে। মানে সারা যেখান থেকে কোশ্চেন দিক না কেন, আমার কথা হচ্ছে আপনাদের জন্য পড়ার বাইরে না থাকে। সারা যে বইটা ধরুক না কেন, সেটা টেক্সট বুকে যেটাই হোক না কেন, যে এডিশন হোক না কেন, এবার এখন দেখো কার্ডিয়াক আউটপুটে কোন কোন ফ্যাক্টর গুলো আছে। আমি একটু দ্রুত যাব, আমরা একটু টাইম প্রায় শেষের দিকে। একটা হচ্ছে ভেনাস রিটার্ন, এটা আমরা জানি। ভেনাস রিটার্ন যত বেশি বাড়বে, এন ডায়াস্ট্রিক ভলিউম তত বেশি হবে, স্ট্রোক ভলিউম তত বেশি বের হবে, মানে হার্টের থেকে ব্লাড ইজেক্টেড বেশি হবে, কার্ডিয়াক আউটপুট বেশি হবে। ভেনাস রিটার্ন কিসের পর নির্ভর করেছে? দেখেন মাসকুলার অ্যাক্টিভিটি। আমরা হার্টে পেরিফেরাল যে মাসকুলার আসছে, তাহলে আর সহজে বুঝবেন, পেরিফেরাল মাসেল অ্যাক্টিভিটি যত বাড়বে সেখানে এটা বাড়বে, কমে গেলে কমে যাবে। পাম্পিং অ্যাকশন হার্টে পাম্পের পরে নির্ভর করবে। প্রেশার গ্রেডিয়েন্ট ইন ভেসেল, এটা খুবই সহজভাবে বুঝবেন। প্রেশার গ্রেডিয়েন্ট মানে কি? যদি গ্রেডিয়েন্ট আমাদের গ্র্যাভিটির এগেনস্টে
যদি কাজ করে, প্রেসার গ্রেডিয়েন্ট অফ দ্য ভেসেলের ব্লাড গুলো যদি আমাদের গ্রাভিটি এগেনস্টে যদি কাজ করে, এটা কিন্তু আমাদের প্রেসারটা ভেনাস রিটার্ন কমে যাবে, আর বিপরীত হলে হলে বেড়ে যাবে। রেসপিরেটরি পাম্প, এটা নিয়ে আমি আলাদা একটা সেকশন রাখছি, তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। গ্র্যাভিটি অলরেডি একবার বলছি, গ্র্যাভিটিটা এগেনস্টে গেলে ভেনাস রিটার্ন কমে যাবে, আর এখন গ্র্যাভিটি তাহলে বাড়বে। ভেসোমোটর টোন, এক কথা সহজ ভাষা, আমরা যেটা পড়ি না ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডায়ালেটর, জাস্ট এইটাই, ওইটাই হচ্ছে ভেসোমোটর টোন, ওইটাই বুঝলেই হবে। ওইটা আমরা ক্লাসে একটা পার্টি আছে শুধু ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডায়ালেটর, তখন ওইটা দেখলেই হবে। এবং ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডায়ালেটর সাথে আমাদের হার্ট রেট এবং ব্লাড প্রেশার গুলো চেঞ্জ হয়। ফোর্স অফ কন্ট্রাকশন, দেখেন ফোর্স অফ কন্ট্রাকশন যত বেশি বাড়বে তত বেশি আমাদের কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে। হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট বাড়বে, দ্যাট মিনস কার্ডিয়াক আউটপুট বাড়বে। এখন এইটা কার উপর ডিপেন্ডেন্স করছে, যে ফোর্স অফ কন্ট্রাকশন, সে নির্ভর করছে তার ইনিশিয়াল লেন্থ অফ কার্ডিয়াক মাসেল ফাইবার, যেটা একটু আগে আমরা ভিডিওতে দেখছি। নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, ডায়াস্টোলিক ফেজে সবগুলো টাইম আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ ব্লাড মানে এন্ডাস্ট্রিক ভলিউম পরিমাণ ব্লাড বাড়ছে কিনা, তারপরে সিম্পেথেটিক স্টিমুলেশন যদি বাড়ে, হার্ট কন্ট্রাকশন বেশি বাড়বে সেক্ষেত্রে, এবং ডিফারেন্ট টাইপস অফ হরমোন এবং ক্যালসিয়ামের উপরে নির্ভর করে। এই হরমোনগুলো আমরা এন্ডোক্রাইনোলজি ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়বো। তারপরে দেখেন হার্ট রেটটা, দেখেন হার্ট রেট যত বেশি বাড়বে কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে, যদি যদি আপনার স্ট্রোক ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। স্ট্রোক ভলিউম আমি এই জন্যই শর্ত লাগাই দিছি, স্ট্রোক ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট এটা বাড়বে। যদি উল্টাটা হয়, স্ট্রোক ভলিউমের পরিমাণ যদি কমতে থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা অলরেডি একবার আলোচনা করছি, পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়তে থাকে তাহলে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম এখানে বাড়তে থাকবে, কারণ ওই যে পরিমাণ ব্লাড যেটা আমাদের বের হওয়ার কথা ছিল সে বের হতে পারছে না, যার কারণে আমাদের আস্তে আস্তে স্ট্রোক ভলিউমের পরিমাণ কমে যাবে, আর স্ট্রোক ভলিউমের পরিমাণ যদি কমে যায় কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কমে যাবে। তাহলে এক কথা, যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স পরিমাণ বেড়ে যায় আমাদের কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কমে যাবে, আর যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায় তাহলে কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাবে। আর্টেরিয়াল প্রেশার এটা একবার অলরেডি বলে ফেলছি। দেন আর্টেরিয়াল প্রেশার যদি এটা মানে বাড়ে, দ্যাট মিনস এই যে একটু আগে যে ভিডিওতে দেখলাম আফটার লোড, এটা এটা আরো বেড়ে যাবে। আর আফটার লোড যদি বেড়ে যায় তাহলে আমাদের কার্ডিয়াক, দেখেন স্ট্রোক ভলিউম পরিমাণ কমবে, আর স্ট্রোক ভলিউম কমলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তার মানে আর্টেরিয়াল প্রেশার আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মোরালেস একদম সেম বলতে পারেন। এবং একই কথা যে আর্টেরিয়াল প্রেশার অথবা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা বলি না কেন, এরা যত বেশি বাড়বে আমাদের কার্ডিয়াক আউটপুট তত বেশি কমে যাবে, তত বেশি কমে যাবে। এখন দেখি ফিজিওলজিক্যাল কজ, কোন কোন কজের সাথে কি হয়। এজ, দেখেন এজ বাড়ার সাথে সাথে আউটপুট কার্ডিয়াক আউটপুট এটা বাড়তে পারে কমতে পারে, এটা আমরা আলাদা আলোচনা করব। তারপরে আবার আছে সেক্স, দেখেন ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এটা 10% লেস থাকে। সারফেস এরিয়া, যত বেশি সারফেস এরিয়া থাকবে কার্ডিয়াক আউটপুট তত বেশি বাড়বে। প্রেশারের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট সিটিং এ দেখেন, সিটিং এবং লাইনে একটু বেশি থাকে, কোথা থেকে স্ট্যান্ডিং থেকে, দাঁড়ানোর থেকে কেউ যদি বসে অথবা শুয়ে থাকে এটা পরিমাণ বেশি থাকে, এটাও আমরা আলোচনা করবো একটু পরে। যে এক্সারসাইজে দেখেন সিভিয়ার এক্সারসাইজের পরিমাণ দেখেন, আমি দুইটা দিছি, মানে হিউজ পরিমাণ কার্ডিয়াক আউটপুট হবে। এবং আপনারা এখন বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 700 টাইমস, যদি কেউ যে সিভিয়ার এক্সারসাইজ করে তার 700 টাইমস পরিমাণ, তার নর্মাল থেকে 700 পরিমাণ কার্ডিয়াক আউটপুট বেড়ে যেতে পারে। তারপর মডারেট করলে আরেকটু কম, কিন্তু সিভিয়ার ক্ষেত্রে তত বেশি হবে। ইমোশনের ক্ষেত্রে এটা আপনার কার্ডিয়াক আউটপুট বাড়ে, এটা অনেক সময় বলা হয় 50 থেকে 100% পর্যন্ত ইমোশনের সময় কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। কেন কার্ডিয়াক আউটপুট বাড়ে আপনি চিন্তা করেন, আপনার হাতে আপনি শুনলেন এই যে 42 পরীক্ষা দিয়েছেন বিসিএস এ, পরীক্ষা দেওয়ার পরে আজকে 5 মিনিটের মধ্যে রেজাল্টটা দেবে, ঠিক আছে। যেমন আমার কথাটা বলি, আমার যখন 38 বিসিএস এর রেজাল্ট যখন দেয় সন্ধ্যে 6টার দিকে দেয়, তার সন্ধ্যে 6টার সময় আমি প্রথমে মোবাইল ডাটা দিয়ে চেষ্টা করছি, আসছে না, পরে ব্রডব্যান্ডে মানে ওয়াইফাই লাইন দিয়ে অন করছি, অন করার পরেও আমি ফাইল ডাউনলোড করতে পারি না, বহুত কষ্টে আমি পেজের মধ্যে গেছি, কিন্তু সে ফাইল আর ফাইল, মোবাইল তো মানে যেহেতু পিসি ছিল না, মোবাইলে ডাউনলোড করতে যা মাত্র 1 ঘন্টা সময় লাগছে। একটা কত ওইটা মানে কত কেবি, মানে 300 থেকে 500 কেবি হতে পারে, 1 এমবিও না, 300 থেকে 500 কেবি একটা ফাইল, এটা আমার ডাউনলোড হতে লাগছে 1 ঘন্টা। এবার বুঝতেই পারছেন আমার ওই 1 ঘন্টার সময় আমার হার্টের অবস্থা কি ছিল।
মানে আমি ওই সময় মানে কি বলো বিশ্বাস করেন আমি হার্ট বিট শুনতে পারছিলাম। দ্যাট মিনস দিস ইমোশন, এই ইমোশনের কারণে কার্ডিয়াক আউটপুট অনেক সময় বলে 50 থেকে 100% বাড়তে পারে, ভ্যারি টু ভ্যারি করে। টেম্পারেচার হলো বাড়লে এটা আপনার বাড়তে পারে। হার্ট রেট, টেম্পারেচার বাড়লে আমাদের হার্ট রেট বাড়ে, আর হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে। কোন ক্ষেত্রে পারবে? যদি স্ট্রোক ভলিউম কনস্ট্যান্ট থাকে। প্রেগনেন্সির সময় কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়, এপিনেফ্রিন আদার্স কিছু হরমোন আছে, সেই হরমোনগুলোর কারণে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে। আমরা একটু দ্রুত যাব কারণ একদম অনেক ইয়েতে চলে আসছি। তারপরে দেখেন প্যাথোলজিক্যাল কজ, হাইপারথাইরয়েডিজম, এনিমিয়া, ফেভার, ফিব্রিলেশন, বেরিবেরি, অ্যাট্রিভিনাস ফিস্টুলা, প্যাজেস। এই সবগুলো কার্ডিয়াক আউটপুট বাড়ে। আমি এই পার্টটা নিয়ে আসছে গাইটন 12 এবং 13 এডিশন থেকে নেওয়া হয়েছে। এটা প্যাথোলজিক্যাল যে কজগুলো এটা এখান থেকে নেওয়া হয়েছে। বেরি ক্ষেত্রে এটা কিন্তু মার্ক করেন, বেরি ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়বে। অনেকে জানি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলর কারণে কমে যায়, কিন্তু আসলে না, একদম গাইটনে সরাসরি বলে দিয়ে আছে যে বেরি ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে, কারণ বেরি ক্ষেত্রে পেরিফেরাল রেজিস্ট্যান্স পরিমাণ কমে যায়, যার কারণে এখানে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। তারপরে দেখেন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ কোন ক্ষেত্রে করবে। এগুলো সব কিন্তু লাইন তোলা হয়েছে সব আমাদের গাইটনের থেকে নিয়ে। এটা কার্ডিয়াক আউটপুট, সিভিয়ার করোনারি ব্লাড ভেসেল যদি ব্লকেজ, দ্যাট ইজ এমআই ক্ষেত্রে অলরেডি আমি আলোচনা একবার করছি। সিভিয়ার ভালভুলার হার্ট ডিজিজ যদি হয়, মায়োকার্ডিটিস, কার্ডিয়াক টেম্পোনেট, এটা অলরেডি আলোচনা করছি। এবং কোন কার্ডিয়াক মেটাবলিক ডিসঅর্ডার আমরা এটা পড়বো, অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন পড়বো তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তখন কার্ডিয়াক আউটপুট কমে যায়, কারণ ওই ক্ষেত্রে দেখা যায় ভেসেল ডায়ালেশন হয়, যেখানে ব্লাড ভেসেল সেই পরিমাণ ব্লাড আসতে পারে, ওটা ওই সময় আমি আরো ডিটেলস আলোচনা করব। তারপরে দেখেন কার্ডিয়াকের পার কোথায় কোথায় হতে পারে, হাইপোথাইরয়েডিজম, হিমোরেজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলে এবং শক, এই সকল জায়গায় যে কার্ডিয়াক আউটপুট পরিমাণ কমে যায়। সবাই কি বুঝতে পারছেন? আপনাদের সাথে মানে আমি সেই পরিমাণ সুযোগ নেই, বুঝতে পারছেন তো, যে জিজ্ঞাসা করব মানে আরো কিছু, সেই টাইমটাও নেই হাতে। দেখেন এইটা নিয়ে আছে গ্যানন 26 এডিশন, গ্যানন 26 এডিশন থেকে নেওয়া এই বক্সটা ইনফিনিটি স্টার। সেখানে দেখেন কি বলেছে, কোনো চেঞ্জ হবে না যদি আপনি ঘুমার মধ্যে থাকেন, অথবা মডারেট চেঞ্জ অফ এনভায়রনমেন্টাল টেম্পারেচার, সামান্য বাড়তে পারে কমতে পারে, সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, সরাসরি গ্যাননের থেকে নেওয়া এটা। ইনক্রিজ কোন সময় দেখেন, অ্যাংজাইটি এক্সাইটমেন্ট, কি আমার কথা কি বিশ্বাস হয়েছে? 50 থেকে 100%। আপনার সাইটে দরকার ক্লিক করে দেখেন, আপনি দুশ্চিন্তায় মানে আপনার বিসিএস এর রেজাল্ট দেবে, অথবা আপনি ফাইল ডাউনলোড করা শুরু করেছেন, অথবা ক্লিক করে নিজের রোল নাম্বারটা সার্চ বাটনে দিচ্ছেন যে ক্লিক করলাম এখনই আমার বিসিএস এর রেজাল্ট, ইয়েস অর নো, আমার রোলটা কি আদৌ কি পিডিএফ এ শো করবে, অথবা বলবে নো ফাউন্ড। এগুলো তো জানেন, এগুলো আর ব্যাখ্যা করছি না। কেউ যদি খাবার খায় 30%, দেখেন এক্সারসাইজ দেখছেন আপ টু 700 টাইমস, খেয়াল করছেন? এগুলো আমার কথা না, এগুলো সব বইয়ের রেফারেন্স থেকে, এটা গ্যানন 26 থেকে। হাই এনভায়রনমেন্টের টেম্পারেচার কারণে বাড়তে পারে প্রেগনেন্সি, এপিনেফ্রিন অলরেডি ব্যাখ্যা করছি। তারপরে দেখেন সিটিং স্ট্যান্ডিং ফ্রম লাইং পজিশন, সেক্ষেত্রে কমে যায়, মানে আপনি শোয়ার থেকে যদি বসেন অথবা দাঁড়ান সেক্ষেত্রে 20-30% কমে যাবে। এটা বাড়া না, এটা কিন্তু কমা, হ্যাঁ। মানে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়, কার্ডিয়াক র্যাপিড আর্মি এবং হার্ট ডিজিজের ক্ষেত্রে আউটপুট কমে যাবে। হ্যাঁ, কোভিড পজিটিভ শোনার পরে এমন হয় জানি। হার্ট রেট, আমরা খুব শেষের দিকে চলে আসছি, লাস্ট 5 মিনিটসের কাছে চলে আসছি। হার্ট রেটটা দেখেন, এটা আমরা বিটস পার মিনিট আমরা জানি 60 থেকে 90 70 বিটস, এটা জানি। আমি খুব দ্রুত যাচ্ছি একটু, হ্যাঁ। এইটা আমরা জানি ফিটাস, নিউবর্ন, চিলড্রেন, এল্ড ওজ কত বিট থাকে। অর্থাৎ আপনি বড় যখন পৃথিবীর বুকে আসতে যাবেন তখন আপনার হার্টবিট বাড়বে, এবং জীবনের শেষ মুহূর্তে কমতে কমতে এবং লাস্ট স্টেজে আর হার্টবিট থাকবে না, মানে ডেথ। দিস ইজ দ্য লাইফ হিস্টোরি, এই জন্য ওইটা দেখালাম। তারপর হার্ট রেট, এইগুলো এটা নেওয়া হয়েছে আমাদের, এটা আমি অলরেডি আগের থেকে দেখেন ইনফিনিটি স্টার দিয়ে রাখছি, এটা গ্যানন থেকে নেওয়া হয়েছে। হার্ট রেট এক্সিলারেটেড মানে হার্ট রেট কখন বাড়বে, হ্যাঁ। আমি সাইন দিয়ে দিলাম আরো, হার্ট রেট ইনক্রিজ, হ্যাঁ। হার্ট রেট কখন বাড়বে, যদি ব্যারো রিসেপ্টর পরিমাণ কমে যায়, অ্যাক্টিভিটি ইনক্রিজ, আর্টেরিয়াল স্ট্রেস, এগুলো আমরা আলাদা পড়বো, আমরা হার্ট বিপি রেগুলেশনের সময় পড়বো। ইন্সপিরেশনের সময় হার্ট রেট বাড়বে, এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, মোস্ট পেইনফুল, হাইপোক্সিয়া, এক্সারসাইজ এবং থাইরয়েড হরমোন, ঠিক আছে। থাইরয়েড হরমোনের ক্ষেত্রে দেখছেন এই হরমোনটা আপনাদের হার্ট রেট বাড়াই দেবে, এবং ফেভার, এখানে হার্ট রেট বাড়বে। এটা হচ্ছে দেখেন পরে পার্ট, এটা হচ্ছে হার্ট রেট কখন কমবে, হ্যাঁ। এটা হার্ট রেট কখন কমবে, এটা আমাদের জ্ঞানন থেকে নেয়া।
ওকে, হার্ট রেট কখন কমবে? যখন অ্যাট্রিয়াল রিসেপ্টর পরিমাণ পাওয়ার বাড়বে, এক্সপাইরেশন সময় হার্ট রেট কমবে, ফিয়ার গ্রিপ। দেখছেন অনেকে এই যে আমরা বলি না যে যখন প্রচন্ড কেউ যদি ভয় পায় তখন মনে হয় যে সে হার্টের বিট মিস করেছে, এটা অনেকে বলে, পেশেন্টরা বলে অনেক বেশি ভয় পেলে হার্ট রেট কমে যায়, গ্রিপ। তারপর পেইন ফাইবার, ট্রাইজেমিনাল নার্ভ এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায় আমাদের হার্ট রেট কমে যায়। ভেনাস রিটার্ন, একদম শেষে চলে আসছি, আমি জানি না কতদূর পর্যন্ত যেতে পারবো। সেটা হচ্ছে একই কথা যে আমাদের কি পরিমাণ ব্লাড ইনফ্লোয়িং ফ্রম দ্য ভেন্স টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট ইন ইস টাইম। ঠিক আছে, মেন হচ্ছে এটা, ইন ইস টাইমে 1 মিনিটে কি পরিমাণ আমাদের ভেন থেকে রাইট হার্টে ব্লাড আসছে সেটাকে আমরা বলছি ভেনাস রিটার্ন। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল, সে কার ইকুয়াল? কার্ডিয়াক আউটপুটে। তাহলে মানে ভেনাস রিটার্ন ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট, এটা হচ্ছে 5 লিটার পার মিনিট। তারপরে দেখেন কোন কোন ফ্যাক্টর গুলো গেলে মেন সিস্টেমিক ফিলিং প্রেশার। এটা একটা জিনিস একটু বলি তাহলে সহজ বলে, মেন সিস্টেমিক ফিলিং প্রেশার আমাদের হার্ট মানে কি আমাদের বডিতে আর্টারি এবং ভেনাস সার্কুলেশন, কেউ কোনো ব্লাড মুভ করছে না, ব্লাডে কোনো মোশন নাই, ব্লাডে কোনো মুভমেন্ট নেই, যেখানকার ব্লাড সেখানে দাঁড়াচ্ছে, তারপরেও আমাদের একটা বডিতে একটা প্রেশার থাকে, যে প্রেশারটা এটাকে কন্ট্রোল করে, ওই প্রেশারটাকে বলা হয় মেন সিস্টেমিক ফিলিং প্রেশার। আমি একটা আবার বলছি, হার্টে আমাদের যে ব্লাডে কোনো মোশন থাকবে না, ব্লাডে কোনো মুভমেন্ট নেই, সেই সময় যে প্রেশারটা থাকে সেই প্রেশারটাকে বলি মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার। আমাদের নর্মালি আমরা কত ধরি? 120/80, আর এইটা দেখেন অনলি 7 মিলিমিটার অফ মার্কারি। এইটাকে বলা হচ্ছে সেই প্রেশার যেটা ব্লাড মুভমেন্ট করবে না, ব্লাডে কোনো মোশন নাই, সেই ক্ষেত্রে সেখানে যে প্রেশারটা থাকবে সেটা বলবো মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার, সেটা হচ্ছে 7 মিলিমিটার মার্কারি। এটা যত বেশি পরিমাণ বাড়বে ভেনাস কমপ্লায়েন্সের পরিমাণ কমবে, অথবা ভেনাস ক্যাপাসিটির পরিমাণ কমবে, ভেনাস রিটার্ন বাড়বে। ভেনাস কমপ্লায়েন্স জিনিসটা কি? ভেনাস কমপ্লায়েন্স কিছু না, যে আমাদের ভেইনের তার নিজস্ব ক্যাপাসিটি আছে সে বেশি করে ব্লাড ধরে রাখা, সে যত বেশি ব্লাড ধরবে এবং এই ব্লাড ধরে রাখা প্লাস তার প্রেশারটা বাড়ানো, এই দুটাকে একসাথে আমরা বলি ভেনাস কমপ্লায়েন্স। আমি আবার বলছি, ব্লাড ভেইনে ক্ষেত্রে এটা আটাই না, ভেইনের মধ্যে ব্লাড ধরে রাখা এবং ব্লাডের ভলিউমটা বাড়ানো, সাথে প্রেশারও ইনক্রিজ করা, এটা ভেনের নিজস্ব সিস্টেম, এটাকে বলি ভেনাস কমপ্লেক্স। আর ভেনাস ক্যাপাসিটি জানি ব্লাড ভলিউম ধরে রাখা। সো মেইন সিস্টেমিক প্রেশার যদি বাড়ে আপনার ভেনাস রিটার্ন বাড়বে, মেইন সিস্টেম প্রেশার যদি কমে যায় ভেনাস রিটার্ন কমে যাবে। তাহলে আপনার সহজভাবে বুঝতে পারবেন, আমি একটু ব্যাখ্যা দেওয়ার জন্য এটা বললাম। আর্টেরিয়াল প্রেশার, রাইট আর্টেরিয়াল প্রেশার যদি বেড়ে যায়, স্বাভাবিক আর্টেরিয়াল প্রেশার যদি বেড়ে যায় ব্লাড সেখানে ঢুকতে পারবে না, সো ভেনাস রিটার্নের পরিমাণ কমে যাবে। থোরাকে অ্যাবডোমিনাল পাম্প, এইটা আমি বোঝানো সেই রেসপিরেটরি পাম্প, এটা বোঝানো যখন ডিউরিং ইন্সপাইরেশন হয়, ইন্সপাইরেশন সময় আমাদের থোরাসিক প্রেশারটা কমে যাবে। আমি আবার বলছি, থোরাসিক প্রেশার কমে যাবে, অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে। তাহলে অ্যাবডোমিনাল প্রেশার যখন বাড়বে তাহলে অ্যাবডোমিনাল রিজন, লোয়ার এক্সট্রিমিটি অ্যাবডোমিনাল রিজনে যে ব্লাডটা থাকবে সে প্রেশার দিয়ে সে আমাদের থোরাক্সের মধ্যে ঢুকাবে। কোন সময়? ইন্সপাইরেশন সময়। যখনই সে ব্লাড পরিমাণ ঢুকাতে থাকবে তখন আমাদের ভেনাস রিটার্নের পরিমাণ বাড়বে। সো ইন্সপাইরেশন সময় ভেনাস রিটার্ন বাড়ে, ইন্সপিরেশন সময় ভেনাস রিটার্ন বাড়বে। আর এক্সপাইরেশন সময় কি হবে? থোরাসিক প্রেশারটা বেড়ে যায় আর অ্যাবডোমিনাল প্রেশারটা কমে যায়। যেহেতু এক প্রেশার তো বাড়ছেই, সাথে অ্যাবডোমিনাল প্রেশার কমে গেছে, সে আগের মতো ব্লাড পাঠাতে পারবে না। যেহেতু ব্লাড পাঠাতে পারবে না তার মানে হার্টে ভেনাস রিটার্ন পরিমাণ কমে যাবে। সো এক্সপাইরেশন সময় ভেনাস রিটার্ন কমে যায়। এটা হচ্ছে আমাদের সেই রেসপিরেটরি পাম্প, এটা আগে বুঝলাম। স্কেলিটাল মাসেলটা দেখেন, স্কেলিটাল মাসেল যখন কন্ট্রাকশন করবে তখন আন্ডারলাইন ভেনকে কম্প্রেস, একই সহজ। আমাদের পেরিফেরাল যে কাপ মাসেল আছে এখানে চিন্তা করেন, প্রেসার দিচ্ছে, এখান থেকে ব্লাড যা আছে আমাদের ভেনাস রিটার্ন পাঠায় দেবে, ব্লাড গুলো আমাদের হার্টে রিটার্ন করবে, সেই তখন আমাদের ভেনাস রিটার্ন বাড়বে। গ্রাভিটি দেখেন, সে এগেনস্ট যদি গ্রাভিটি বাড়ে ভেনাস রিটার্ন কমে যায়, কারণ এগেনস্ট যদি গ্রাভিটি হয় তাহলে আগের মতো ব্লাড আসতে পারে না। ভেসোমেটোটন, এই যে অলরেডি বলছিলাম, ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডায়ালেটর, এগুলো আমরা ওই সময় পড়বো। কনস্ট্রিকশন হলে আগের মতো ব্লাড আসতে পারে না, ডায়ালেটর হলে ব্লাড আসতে পারবে। আচ্ছা, আজকে আমরা অলরেডি সময় শেষ, আমাদের হলো এখন ক্লাস আছে, সিস্টেম হলো আমাদের জেনারেল স্যার অলরেডি আমাদের খুব ফেভারিট, আমাদের ইংলিশ টিচার আমাদের সুমন স্যার, সুমন হায়দার স্যার, স্যার আমাদের খুবই ফেভারিট স্যার, অলরেডি আমাদের ওয়েটিং করছে আমাদের জন্য। সো এখন স্যারের ক্লাস হবে, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা এই ব্লাড প্রেশার থেকে ইনশাল্লাহ শুরু করবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর আমি চেষ্টা করছি এই সময়ের মধ্যে যতটুকু পারছি আপনাদেরকে সব বোঝানোর জন্য। আপনারা শুধু বুঝতে পারছেন কিনা, ক্লাস কেমন এটা বিষয় না, বুঝতে পারছেন কিনা একটু বলেন।
সবাই কি বুঝতে পারছেন? শেষ আমার মানে আমি মনে হয় 30 সেকেন্ড আমার হাতেও নাই। স্যার আপনার আমার মোবাইল নাম্বার, আচ্ছা আমাদের ইয়ে ভাই আছে, ভাই আপনাদেরকে দিয়ে দেবে, আমাদের ভাইজান জুবাইর ভাই, জুবাইর ভাই আমার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আপনার বুঝতে পারলে আমি খুশি, আমার আর কিছু দরকার নেই। হুম, আমার এখনই আমার নাম্বার দিয়ে আছে, নাম্বার এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার, 01710613773। ওকে, ওকে সকলকে ধন্যবাদ, বুঝতে পারছেন। আর ভিডিওগুলো চেষ্টা করছি যাতে আমরা সহজে অ্যাড করেন, আমি এরকম আরো অনেক অনেক নেক্সট ক্লাসে চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে এভাবে অ্যাড করা যাতে সহজে বুঝতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে ডক্টর সারোয়ার ভাইকে আজকে মনে হয় দেখলাম না, সে কি আদৌ কি নাই নাকি গেছে কই আল্লাহ জানে। সবাই ক্লাস করবেন, অলরেডি আজকে মনে হয় আপনাদের কোশ্চেন দেওয়া আছে, আজকে অ্যানাটমিক কোশ্চেন দিয়ে দিচ্ছে, আপনারা আশা করি সবাই পরীক্ষা অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ নতুন কোনো টপিকে দেখা, আল্লাহ হাফিজ।